সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা। আমাদের অতিথি তানিয়া আমির। তানিয়া আমিরের নানা গল্প আমরা বিভিন্ন সময় শুনেছি। তানিয়া আমিরের নানা সৃষ্টি আমরা তার মুখেই শুনেছি বিভিন্ন সময়। আজকে আমি অন্য একটা গল্প করব, তানিয়া আমিরের মায়ের গল্প। তানিয়া আমিরের বাবা বেশরে আমিরুল ইসলাম আমাদের সংবিধানের প্রথম ঘোষণাপত্র ওনার হাতে তৈরি। মুজিবনগর সরকারের সাথে গুরুত্বপূর্ণ একটা চরিত্র, বাংলাদেশের মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ চরিত্র এবং স্বাধীনতার পরে পূর্ণাঙ্গ সংবিধান রচনার গুরুত্বপূর্ণ চরিত্র ব্যারিস্টার আমিরুল ইসলাম। নেপথ্যের একজন নারী মিসেস আমিরুল ইসলাম। আমরা তাকে নীলা ভাবি নামে ডাকতাম। নীলা ভাবিতে আমি গল্প বলি, এরশাদবিরোধী আন্দোলনের সময় আমরা যারা তরুণ সাংবাদিক, যারা এসব আন্দোলনের মিছিলে হাঁটতে হাঁটতে সাংবাদিকতায় আসি, তখন বেশ কিছু রাজনৈতিক কর্মীর সাথে আমাদের ঘনিষ্ঠতা হয়। ওই সময় ওয়ার্কার্স পার্টি করতেন নুরুল ইসলাম ছোটন ভাই বলে একটা মানুষ, তিনি ওই পরিবারের সাথে খুব ঘনিষ্ঠ ছিলেন। আমাদের ছোটন ভাই মাঝে মাঝে নিয়ে যেতেন তার ওই বাসায়। আমি কথা বলতে বলতে দুপুরে খেতে খেতে আমরা গল্প করতাম। পরে ধীরে ধীরে না কি হলো, ওই টেবিলটা খাওয়ার একটা জায়গা হয়ে গেল। ওই পথ দিয়ে মিছিলে যাচ্ছি বা কোথাও যাচ্ছি, ক্ষুধা লাগলে ওখানে চলে যেতাম, খেতাম ওখানে। তখন সম্ভবত ইন্দিরা রোডের দিকে কোথাও একটা বাসায় থাকতেন তারা। পরবর্তী বাসা তারা বাংলা মোটরের দিকে একটা বড় বাড়িতে আসেন। তা আমার সাথে নানা গল্প। আমি ইসলাম ভাই, একবার আমি একটা গল্প বলি। আমি ভারতে ৭১-এর কলকাতা নিয়ে একটা কাজ করতে যাব। আমি ভিসা পাচ্ছিলাম না, তারপরে 16 ডিসেম্বর চলে এসেছে, 16 আগে যাওয়ার কথা ছিল। তখন আমি চিন্তা করলাম যে 16 ডিসেম্বর যেহেতু আগে যেতে পারবো না, তা আমরা এখানে কথা বলে নিই। আমি রেজিস্ট্রার আমিনুল ইসলামের কথা বললাম এবং এমআর আক্তার মুকুল, এই দুই কথা বললাম। বেশ মজার সব স্টোরি হয়েছিল তখন। নীলা ভাবি আরেকটা গল্প কখনো কোনো জায়গায় বলা হয় নাই। সবাই জানেন উনি হচ্ছে নারায়ণগঞ্জের সেই বিখ্যাত পরিবারের মেয়ে, যার বাড়িতে আওয়ামী লীগের জন্ম হয়েছিল। সেই পরিবারের সন্তান শামীম ওসমান, নাসিম ওসমান, সেলিম ওসমান সবাই আজকে চিনেন, কিন্তু তাদের বাবা, তাদের পরিবারটাকে সেভাবে জানেন না, শুনেন না। বাংলাদেশে থাকতে আমি জনকণ্ঠে মানুষ মানুষের জন্য একটা বিভাগ চালাতাম। মানে রুগীরা আসতো সেখানে চিকিৎসা সহযোগিতার জন্য, বিপদে পড়ে মানুষ আসতো সেখানে মানুষ মানুষের জন্য। তো এই মানুষ মানুষের জন্য বিভাগের মাধ্যমে আমরা অনেক মানুষকে চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার। এবং তখন সোহরাওয়ার্দী উদ্যানে বাচ্চাদের একটা ওয়ার্ডও হয়ে গিয়েছিল, জনকণ্ঠ ওয়ার্ড। ওয়ার্ডটা এরকম ছিল, অনেক বাচ্চা শিশু বাংলাদেশে হৃদরোগে ছিদ্র নিয়ে জন্ম নেয়। তাকে 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 যদি ওপেন হার্ট সার্জারি করে দেওয়া হয়, সুস্থ হয়ে যায় বাচ্চাটা, ভালো হয়ে যায়। তো সোহরাওয়ার্দীতে আমরা 50,000 টাকার মধ্যেই প্যাকেজটা করতাম। অনেক রুগী ছিল আমাদের, অনেক একটা স্টোরি লিখবার পরে 10 জন ডোনার চলে আসতো 50,000 টাকা নিয়ে। আমরা অনেক কাজ করতে পারতাম তখন। ব্যারিস্টার আমিরুল ইসলামের মিসেস আমিরুল ইসলাম বা আমাদের নীলা ভাবি আমাকে প্রতি মাসে একবার তার বাসায় ডাকতেন তখন যখন তার বাড়িতে কেউ থাকতো না, তার স্বামী থাকতেন না, তার ছেলে থাকতেন না, তখন আমাকে ডাকতেন। দেখে আমি দেখতাম উনি কিন্তু কাগজের কিছু পোটলা বের করছেন। তো এই যে সারা মাস বা অনেকদিন উনি আমার স্টোরি গুলো পড়ে পড়ে যে স্টোরিটা উনি টাচ করতো ওগুলো লিখে রাখতেন। চেক বই দিতেন, ব্যাংকের চেক বই দিতেন। চেক বই দিয়ে বলতেন এখানে 50,000 লিখো, এখানে 1,00,000 টাকা লিখো। এইভাবে কিন্তু মানে তার ইয়েগুলা, তার যে দানটা কোনো কোনো সিটিং এ 10,00,000 টাকা হয়ে যেত। এই স্টোরিতে তার শর্তই থাকতো আমি যাতে কাউকে না বলি। আজকে তানিয়াকে পেয়ে কথাটা লোভ সামাল দিতে পারলাম না। তানিয়া,
আপনার কাছে মায়ের গল্পটা শুনতে চাই আবার। বাড়ি ভাই, মা এরকম বরাবরই ওনার যে সংসার থেকে যেটা উনি বাঁচাতেন, মার কাছে বা ওনার বাড়ি ভাড়া যেটা উনি পেতেন সেটা ওনার। এবং আমরা জানি উনি এরকম করেন, এবং আমরা এটাও জানি যে অনেকখানে যে দান করেছে, যেমন আপনি বললেন, এটা আমরা জানতাম না। রিসেন্টলি ওনার তো এখন অলমোস্ট আপনার 83-84 ওনার বয়স। আমাদের যে পুরনো ভিত্ত আছে বাসায়, সে এই তো কয়েক মাস আগে বললো, আমার ভাইকে বললো যে দেখেন খালাম্মা কিন্তু আগে তো উনি সপ্তাহে একদিন গরিব দুঃখী যারা আছে তাদের জন্য রান্না করতেন এবং এরকম দান করতেন। বাসায় রান্না করে এটাকে পাঠানো হতো বা উনি নিজেই নিয়ে যেতেন। এখন ওনার 2 পায়ে হাঁটুতে অপারেশন হয়েছে, উনি সিঁড়ি ভাঙতে পারেন না। উনি আপনার আপনার এখন তো 5 তলায় থাকেন, আগে তো আরো উঁচুতে ছিলেন। এখন ভাই নিয়ে গেছেন, ভাইয়ের সঙ্গে থাকেন ওনারা। তো আমাকে পুরনো তারা বলল, দেখেন খালাম্মা কিন্তু আপনি খালাম্মার হাতে এখন আর টাকা দিয়েন না। মানে কি বলছে, ওনার যেটা বাড়ি ভাড়া বা ওনার যেটা উনি পায় সেটা ওনার, ওটা ওনার হাতেই দেওয়া হয়। উনি বললেন না, উনি এই সংসারের টাকা থেকে টাকা বাঁচিয়ে উনি কিন্তু আপনার এই টিস্যুর ভেতরে উনি এরকম, যেহেতু এখন গরিব দুঃখী বা প্রকৃতিকে নিজে দিতে পারেন না, দান করতে পারেন না, উনি জানলা দিয়ে টিস্যুর ভিতরে এরকম টাকা ভরে, এবং ওনার কাছে তারা প্রায় আসে। ওরা বাইরে যে ভিক্ষা করে বা বলে, উনি বলে তাদেরকে ইশারায় বলে তোমরা ওখানে দাঁড়াও। তারপর ওই টিস্যুর ভিতরে উনি বোধহয় কিছু নুড়ি ভরেন বা আপনার ভারী কিছু দেন, তারপর টাকা দেন, তারপর সেটাকে বেঁধে উনি জানালা দিয়ে থেকে মারেন। সো ওনার এই অভ্যাসটা সবসময়, শুধু সেটা আমার মার না, আমার মামাদেরও, ওনাদের পরিবারের সবারই এটা আপনার তাদের এটা যেটা তারা বলে যে ডান হাত কি করবে বা হাত জানে না। সো তারা এটা সবসময় করে গিয়েছে। আমি আমার মামাদেরকে দেখেছি, আপনার বাবু সারোয়ার, মুস্তাফা সারোয়ার, যিনি কালচারাল সেক্রেটারি ছিলেন আওয়ামী লীগের, এবং আমাদের নজরুল ইসলাম, কবি নজরুল ইসলাম বাংলাদেশে ঢাকায় উনি নিয়ে এসেছিলেন। জোহা মামা, নাসিম ভাইয়ের যে বাবা, জোহা মামা, এটা পরিবারের ওনাদের কম বেশি সকলেরই আছে। আমার মার কিচ্ছা বলতে গেলে, আমি মনে করি আমার মা পলিটিক্যালি অনেক বেশি অ্যাস্টিটিউট আমার বাবা থেকে। আমার পিতা হচ্ছে দর্শন, প্রিন্সিপালড, যেটা নীতিভিত্তিক যে অবস্থানটা সেটা উনি সবসময় নেন। আর আমার মা হচ্ছে ভেরি প্র্যাকটিক্যাল, ডাউন টু আর্থ ম্যাজিক। মানে উনি একটা সলিউশন বের করবেনই, একদম আপনার প্রকৃতির সাথে। আর আমার বাবা হচ্ছে ভেরি আইডিয়ালিস্টিক, উনি হচ্ছে প্রিন্সিপালড একটা পজিশন নেবেন কোন একটা সমস্যা সমাধানের জন্য, দার্শনিক, এবং আপনার অনেক আপনার আইনের জগতেরই মানুষ উনি। সো অবভিয়াসলি উনি এই লিগাল প্রিন্সিপাল গুলা উনি খুব ভালো বোঝেন। আর আর মা হচ্ছে একদম ডাউন টু আর্থ ম্যাজিক্যাল। তো এবং আমাদের দেশে যে রাজনীতি, সেটা মা ওটার থেকেই বড় হয়েছিল, ওগুলো খুব ভালো উনি বুঝতেন। এবং মাও কিন্তু খুব অ্যাক্টিভ মেম্বার ছিলেন আওয়ামী লীগ, এবং মহিলা আওয়ামী লীগে যখন শুরু হয় সেখানে মা কিন্তু একটা ফাউন্ডিং মেম্বার। এবং ওনারা তুলারাম কলেজে নারায়ণগঞ্জে, ওখানে আপনার বক্তৃতা দেওয়া, কালচারাল প্রোগ্রাম যখন হয়, নাচ গান আবৃত্তি, খুবই অ্যাক্টিভ পটু ছিলেন। আমার মামারা মুস্তাফা সারোয়ার তো খুব সুদর্শন ছিলেন, এবং ওনার জন্য একটা ক্রেজ ছিল সে সময় তুলারাম কলেজে। সো এবং ওনারা মাতিয়ে রাখতেন। আমার আরো অন্য খালারা যারা ছিলেন, লায়লা সারোয়ার, উনি তো পরে টেলিভিশনেও গান টান করতেন, নিউজ কাস্টার ছিলেন। সো বাইরে থেকে মনে হতো এটা খুব একটা কালচার্ড ফ্যামিলি, কিন্তু আন্ডারগ্রাউন্ড কিছু কাজ হতো ওখানে। সারোদ্দি সাহেব আসলে ওই বাড়িতেই উঠতেন, এবং উপরে যে চিলেকোঠা ছিল সেখানে বঙ্গবন্ধুর ওইটা হচ্ছে আসল দফতর বা আস্তানা, উনি বেশিরভাগ সময় ওখানেই থাকতেন। ওনার অফিস তো ছিল নারায়ণগঞ্জ একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে, ওখানে উনি কাজে যেতেন। আর তারপরে ওনার সব মিটিং গুলা ওই চিলেকোঠায় হতো। ওটার সামনে ছিল হচ্ছে আপনার কবুতরের বাসা, মানি প্ল্যান্ট।
সো ছাদের উপরে যেরকম একটা ঘর আছে ওটা বোঝার উপায় নেই বাইরে থেকে। এবং তখন তো আর এয়ার কন্ডিশন ছিল না, কিন্তু ওদিকে নারায়ণগঞ্জের হাই রাইজও ছিল না। নদী, বুড়িগঙ্গা, এদিকে আপনার চানমারির টিলা ছিল। তো অনেক বাতাস ক্রস ভেন্টিলেশন হতো এবং এত বাতাস, হু হু করে বাতাস বইতো, একদম মনে হতো একটা এয়ার কন্ডিশনের থেকেও বেটার আপনি ওখানে যখন থাকবেন বা বসবেন। সো অনেক সময় মারা যেটা করতো, নিচে রান্নাঘর থেকে আপনার এটা সারাইখানার মতো দিন-রাত ২৪ ঘন্টাই রান্নাঘরের চুলো জ্বলছে। যেই আসতো তাদেরকে আতিথেয়তা করা হতো, চা সিঙ্গারা তো পাওয়া যাবেই। সো আপনার ওখান থেকে ওই নিচে প্লেটে করে আঁচল দিয়ে ঢেকে আ এক ওনার বঙ্গবন্ধুর জন্য পিছনের গোলসিঁড়ি দিয়ে মারা উপরে গিয়ে খানা নিয়ে যেতেন। এবং আ বঙ্গবন্ধু খুব স্নেহ করতেন মাদেরকে, আমার মামাদেরকে। আ সো আর আমার বাবা ছিলেন হচ্ছে মুস্তাফা সারোয়ারের বন্ধু এবং ভাষা আন্দোলনের সময় থেকেই আ ওইভাবেই মার সাথে বাবার পরিচয় হয়। এবং ওনাদের বাবা লন্ডনে ব্যারিস্টারি পড়তে আসেন। ওনাদের সম্পর্ক ছিল বাবা দেশ ছাড়ার আগে থেকেই এবং ওনাদের চিঠি লেখা হতো। সো ওগুলো অনেক মজার গল্প আছে। বাবার চিঠি যখন আসতো আমাদের ওর মার ছোট ভাইরা ওগুলো নিয়ে মাকে অনেক জ্বালাতো, চিঠি সময় মতো দিত না। সো ওনাদের এই আপনার এই সম্পর্কটা, বন্ধুত্বটা আরো গভীর থেকে গভীর হয় এবং তারপরে বাবা দেশে আসলেন। আসার পরে বদরুন্নেসা কাকি ছিলেন আ ৩২ নম্বরে বঙ্গবন্ধুর পাশের বাড়িতেই ছিলেন। উনিও কুষ্টিয়ার। বাবা এসে ১ম এ ওখানে ওঠেন এবং উনি ঘটকালি করে আ মা-বাবার বিয়ে হয়। কত সো সালে এটা? এটা 63 তে। সো তারপরে আপনার আমরা যদি ৭১ এ ফিরে যাই, আম আমার 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 জন্ম হয় আমার ছোট ভাই আদিল ওর জন্মের পরে আমার ৭১ এ আমার মা কিন্তু was expecting, হ্যাঁ? সো আম আমার আ যে স্মৃতিটা এখনো আছে যে ৭ই মার্চের বক্তৃতা আ মা শুনছেন, আমরা শুনছি এবং মার চোখ ছলছল। আ রেডিও, রেডিওর নবগুলো ঘুরানো হচ্ছে, ট্রানজিস্টরের অ্যান্টেনাটা ঠিক করা হচ্ছে যাতে ঠিকমতো শোনা যায়। এবং মা বলছেন যে, "এখানে তো আজকে আ একটা টানটান অবস্থা, যেকোনো কিছু হয়ে যেতে পারে। তোমার বাবা, তোমার মামারা সবাই ওখানে আছে। আ এটা খুব একটা ডেঞ্জারাস সিচুয়েশন।" এবং মা তখন সেলাই করছেন। সেলাই করছেন। উনি ২ টো কাজ করতেন। উনি শীত আসলেই হয়তো আপনার আ নিটিং খুব ভালো জানতেন। উনি উল দিয়ে আপনার ছোট টুপি, আ মোজা এরকম তৈরি করছেন। আর বাসার পরিবারের সকলকেই উনি প্রতি আপনার শীত আসলেই একটা সোয়েটার বানিয়ে দেবেন। আম নিটিং করতেন। নিটিং করে সবাইকে একটা সোয়েটার তৈরি করে দিতেন। আর ওদিকে ৩টার পর থেকেই আম আপনার আমাদের যে বারান্দা, ওখানে আওয়ামী লীগের আ কর্মীরা আসতো, নারী কর্মীরা যারা আছে, সবাই কিন্তু ওখানে আরেকটা সেলাই হতো, সেটা হচ্ছে বাংলাদেশের পতাকা তৈরি করা হচ্ছে গোপনে। আম এবং আমি একটা আপনার আ পাটখড়ির মতো একটা লাঠি, অ্যা somehow আমি কোথা থেকে এটা, আমাদের একটা বাগান ছিল, বড় বাগান। ওখান থেকে কোথাও একটা জোগাড় করেছি। ওই পতাকা আবার ওটার ভেতরে আমি বাঁধছি। এ উম এটা বেঁধে আমি আমার ভাই, হ্যাঁ? ওই আ জয় বাংলা পতাকা নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। এটা আমাদের খেলার অংশ হয়ে গেছিল। বিকালে যে খেলতাম আমরা বাগানে। তো আম ওই সিনটা আমার কাছে খুব আপনার ক্লিয়ার। কারণ তখন মা কিন্তু আমাকে বলছেন যখন এরকম একটা সেলাই হচ্ছে, বেবি ফ্রক বানানো হচ্ছে। আ সেটা একটা জাস্ট খুব নরম কাপড়। আম যেই আপনার আর কাঁথা, আমার নানুও বাসায় ছিলেন, নানু আসতেন। আম ওখানে পুরনো যে শাড়িগুলা থাকে যেগুলো খুব নরম হয়ে যায়, সেগুলা ১ টা ২ টা ৩ টা ভাঁজ দিয়ে কাঁথা বানানো হয় বেবির জন্য। তখন তো ডায়াপার ওরকম চল ছিল না। আর গরম দেশে আমার নানু নাকি পছন্দ করতেন না। আ তখন আপনার আম ডায়াপার আপনার প্লাস্টিকের প্যান্টি পাওয়া যেত। ওটা পরানো আমার নানু ওটা মোটেও অ্যালাও করতেন না, পছন্দ করতেন না। আম জাস্ট যদি আপনার বেবি বাইরে যায় তখন ওটাকে দেওয়া হবে। আদারওয়াইজ নো। আ কারণ ওইটা আপনার ব্রিথিং হয় না।
আপনার স্কিন ক্যানট ব্রিথ, এটাকে আপনার ফসকা পড়ে যায়। সো এরকম নরম, নরম কাঁথা বানানো হচ্ছে। আমার নানিও ওখানে আছেন। তখন মা আমাকে বলছেন যে, "তোমার তো একটা আ আমাদের আ আমাদের পরিবারে আরেকজন নতুন সদস্য আসছেন। আম তুমি এটা কিরকম ফিল করো?" তো আমি তো খুব আত্মহারা হয়ে গেলাম যে একটা নতুন বেবি আসবে, অনেক খুশি। সো আমার জন্য একটা লিভিং ডল এরকম একটা পাবো। তো এই স্মৃতিটা আমার কাছে খুব ক্লিয়ার মার বিষয়ে। তো আমার নানা খুব অসুস্থ ছিলেন ওই সময়টা এবং যার কারণে আমার নানু আমাদের সাথেই দিনের বেলা এবং বিকাল হলে সন্ধ্যা হলেই আমরা আবার নার্সিং হোমে যাব এবং ওনার জন্য জোগাড় করা হতো আপনার অক্সিজেন ট্যাঙ্ক। এরকম আমার মনে আছে বিশাল, বিশাল এরকম ট্যাঙ্ক, ওইটার থেকে একটা আপনার মাস্ক আসতো, ওটাকে নিঃশ্বাস নিতে হবে। তো ওখানে সব আমার ভাই-বোনরা জড়ো হতো বিকালে সন্ধ্যার দিকে। কারণ ওটা তখন আপনার আম নার্সিং হোমের আবার স্ট্রিক্ট আওয়ার ছিল। কখন ভিজিটর যেতে পারে, যেতে পারে না। তো তারপর আমাদেরকে অনেক অ্যালাও করত। আ অনেক রাত পর্যন্ত ওখানে সব পরিবারের সবাই থাকতো। তো আমার নানা মারা গেলেন ১৯শে মার্চ। যার বাসায় আপনার বায়তুল আমান নারায়ণগঞ্জে আ আওয়ামী লীগের জন্ম হয়। তো আমি নানুর সাথে খুব ক্লোজ ছিলাম। তো আমি নানুর সাথে নারায়ণগঞ্জে চলে আসি ১৯শে মার্চে। এবং এটা ১ম আমার ডেড বডি দেখা। হ্যাঁ? এবং আমি সব অবাক হয়ে দেখছি। নিজের চোখে যে পানি আসছে কি কখন আসছে আমি জানি না। কারণ আমার যারা যাদেরকে অনেক ভালোবাসি সবাই কাঁদছে। তো আমিও হয়তো কাঁদছি কিন্তু সেটা আমার খেয়ালে নাই। আমি জাস্ট খুব অবাক হয়ে যে দেখছি যে আমার যেটা মনে আছে যে নানুর আঁচল ধরে আছি, নানুর হাত ছাড়ছি না আমি। আম যে কান্না, প্রবল কান্না, সবাই আসছে কাঁদছে। আবার আরেক মামা আসছে, লাশ দেখে আবার নতুন করে একটা কান্নার ঢল। আবার কান্নাটা আপনার আস্তে, আস্তে থেমে যাচ্ছে। আবার আরেকজন পরিবারের কেউ আসলো তো আবার নতুন করে বিলাপ করে যে কান্না। এবং মোমবাতি এবং আপনার আ একটা বিশেষ আগরবাতির গন্ধ যেটা আমি এখনো পাই। এটা লাশ দেখলেই ওই গন্ধটা আমি পাই। সো আমার পরিচয় হচ্ছে এবং নিয়তি হয়তো আরো কপালে রেখেছে অনেক মৃতদেহ দেখতে হবে সে বছর। ওটা তো আমি জানি না তখনও। তো আমি নানুর সাথে এবং আপনার নাকের ভেতরে তুলা দেওয়া, কানে তুলে দেওয়া। একটু, একটু রক্ত বেরোচ্ছে। সো সেই আ লাশ আমার নানার লাশ। গড ব্লেস হিম। উনি যেখানে আছে আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক। সো আমার এই নানার খাটিয়া আ এবং বায়তুল আমানের হলকোঠা বলতো। হলকোঠার মাঝখানে লাশটা রাখা। আর আতরের গন্ধ। গোলাপ জল দেয়া হচ্ছে ওটার গন্ধ। সবার উপরে ছিটানো হচ্ছে গোলাপ জল। দোয়া পড়া হচ্ছে, কোরআন পড়া হচ্ছে। বিভিন্ন কোণায়, কোণায় আমল করা হচ্ছে। আমার সেটা মনে আছে। তারপরে কবরস্থানে গেলাম, উনাকে মাটি দেয়া হলো। সেগুলো দেখলাম যে একটা মানুষকে যে মাটির ভিতরে চলে যাচ্ছে, কবর দিচ্ছে। এটা আমার ১ম দেখা। আমার স্পষ্ট সব মনে আছে কিভাবে নামানো হলো, কিভাবে গেল। তো তারপরে আমি নানুর ওখানেই থেকে গেলাম। আর ২৫শে মার্চে আ আমার মামারা আ শোক তো আছেই, বাবা চলে গেছে। পাশে ছিল হচ্ছে রাইফেল ক্লাব। অলমোস্ট দেয়াল লাগানো। রাইফেল ক্লাব লুট করে। লুট করে বাবু সারোয়ার, এখানে আমাদের আরপি সাহের যে ছেলে ছিল রবি মামা সহ তারা রাইফেল ক্লাব লুট করে প্রিপারেশন নেয়। এবং আর্মি ৪ দিন নারায়ণগঞ্জে ঢুকতে পারে নাই। ওনারা ফাইট দিয়ে সামাল দিয়ে রেখেছিলেন। তো বাবু সারোয়ারকে আমরা পরে জানতে পেরেছি ৪ দিনের পরে উনি আশেপাশে যখন দেখে উনার বন্ধু-বান্ধব কেউই নাই। উনি একা। সবাই মারা গেছে বা এরকম কিছু। তো তখন কিন্তু উনি আপনার পাশে যে খাল আছে, ওই খালে গড়িয়ে পড়ে যায় এবং আপনার ওনার গায়ে তখন আপনার বিভিন্ন জোক ওই আপনার নিঃশ্বাস নেয় হচ্ছে কচুরিপানা দিয়ে। তারপরে কিছুদিন পরে ওনাদের যে গ্রামে আপনার কুমিল্লায় দাউদকান্দি
ওখানে উনি পৌঁছায়, তখন ওনাকে দেখে আমরা সবাই ভয় পেয়ে গিয়েছি। মনে হচ্ছে একটা মানে দৈত্য এসছে। আপনার বিভিন্ন জায়গায় যোগ, তাকে যে রক্ত চুষেছে, খেয়েছে, চুল টুল সব এলোমেলো, এরকম অবস্থায় উনি ওখানে আসেন। আমি নানুর সাথে থাকি। আমরা বিভিন্ন আপনার বিভিন্ন বাসায় নানুর একটা ট্রাঙ্ক নিয়ে উনি আমার অন্যান্য মামাদের সাথে, খালাদের সাথে আমরা বেরিয়ে যাই বায়তুল আমান থেকে, কারণ ওটা একটা মার্কা মারা বাড়ি। ওখানে আওয়ামী লীগের জন্ম এবং সব নেতৃত্ব, ভাষা আন্দোলন থেকে শুরু করে সবকিছু ওখান থেকেই হয়েছে। তো আমরা প্রথমে আপনার কিছু প্রতিবেশী বাড়ি যাদেরকে চিনত, আপনার নারায়ণগঞ্জের বিভিন্ন আপনার খুব আপনার দূরে যেখানে গাড়ি ঘোড়া ঠিক মতো যায় না, সেরকম আমরা পায়ে হেঁটে ওরকম বাসায় আশ্রয় নেই। তারপর আস্তে আস্তে পুরনো ভিত্ত যারা ছিল তারা তাদের বাসায় নিয়ে গেছে আমাদেরকে, যারা পরিবারের সাথে অনেকদিন ছিল। এবং একটা বাড়িতে আমার মনে আছে ওখানে টিনের চালা আর আপনার পাকা দেয়াল, আর এখানে ক্রস ফায়ারিং হচ্ছে, আর যেহেতু টিনের চালা বিকট শব্দ হচ্ছে। আমার মাথা নানুর কোলে, নানু একটা বালিশ আমার মাথার উপরে দিয়ে রেখেছে এবং মনে হচ্ছে যে গুলি যদি লাগে হাতে পায়ে লাগুক, মাথায় যাতে মেয়েটা না লাগে। এবং মেয়েটা তখন মানে মা নেই, বাবাও নেই নানুর কাছে। সো ওই ঘটনার পর এটা রাত্রেবেলা অলমোস্ট সারা রাতই চললো। আমি হয়তো নানুর কোলে কখন হয়তো ঘুমিয়ে গেছি। যখন সকালে উঠলাম তারপর থেকে নাকি আমি আর কথা বলি না, আমার জবান বন্ধ হয়ে গেছে। কিন্তু আমার মনে হচ্ছে আমি কিন্তু সকলের কথা বুঝছি, শুনতে পাচ্ছি, ওরা প্রশ্ন করলে আমি উত্তর দিচ্ছি। বাট পরে জানতে পারি বড়রা আমার সঙ্গে অনেক কথা বলার চেষ্টা করেও আমার শেল শকড, লিটারালি আমি আর কথা বলি না। তো আমার ভাই পরে আমাকে প্রথমে চিজ করতে যে তুমি তো অনেক বেশি কথা বলো, সেই জন্য তোমার জবান বন্ধ হয়ে যাওয়ার কারণে তুমি এখন অনেক বেশি কথা বলো, ওরকম আমাকে সব চিজ করতে আমার ভাইরা। সো আমার মার সাথে আমার দেখা হয় অলমোস্ট 1.5 মাস পরে। আমার নানার যে গ্রামের বাড়ি কুমিল্লা জামালকান্দি, ওখানে। সো অ্যাপারেন্টলি আমি মাকে দেখার পরে আমার মা ওখানে আমার ছোট ভাই যে আদিল, ওর ডাকনাম পাবলো, ওকে নিয়ে এসেছিল। সো ওখানে মাকে দেখার পরে নাকি আমার নাকি জবান খুলেছে, তারপরে কথা বলেছি। সো ওখানে যাওয়া পর্যন্ত আমরা এখানে আপনার বিভিন্ন আপনার ক্ষেতের সাইড দিয়ে হাঁটা, নৌকা, মাইলের পর মাইল হাঁটা। সেখানে আমি স্মরণ করছি আমার জোহা মামার যে স্ত্রী নাগিনা মামি, বড় মামি বলতাম, নাসিম ওসমান, শামীম ওসমানের মা, উনিও আমাকে খুব স্নেহ করতেন, ওনার হাত ধরে হাঁটা। এবং আমি এটা জানি না, খেতে তখনও না টমেটো হচ্ছিল, এবং তখন হয়তো মার্চ মাস, এটা আদৌ টমেটো হয় কিনা, কি ব্র্যান্ড, কোন জাতের টমেটো আমি জানি না, কিন্তু আমরা প্রচুর ক্ষুধার্ত, খাবার তো নাই, এবং আমরা এতগুলো মানুষ, এবং আমরা যখন কারো বাসায় আশ্রয় চাচ্ছি তারা আমাদেরকে তখন দেখছি যে এতগুলো মানুষকে আশ্রয় দিতেও চাচ্ছেন না, এবং আমরা একটা ভীষণ একটা মার্কা মারা বাড়ি মানুষ, যদি আপনার তাদের উপরে কোনো রকমের একটা হামলা হয় সে কারণে তারা রিলাক্টেন্ট। তো তখন আমরা আপনার এরকম হেঁটে হেঁটে নৌকায় মাইলের পর মাইল, 100 মাইলও হয়তো হাঁটা হয়েছে। আর মামি একটু বালকি ছিলেন, ওনার হাতটা অনেক কষ্ট হচ্ছে। তো আমি ভাবছি আমি ওনাকে হেল্প করছি হাঁটাতে, কিন্তু মামি যে আমাকে সান্ত্বনা দিয়ে তার স্নেহে আমাকে নিয়ে যাচ্ছে সেটা আবার আমি বুঝতে পারছি না। সো আমরা ওই ক্ষেতের থেকে টমেটো কুড়াচ্ছি আর খাচ্ছি। তো একসময় আমি মামিকে জিজ্ঞেস করলাম, মামি এটা তো যারা মালিক তাদেরকে তো, এটা কাদের টমেটো গাছ? আমি তো তাদেরকে জিজ্ঞেস করিনি, তা না জিজ্ঞেস করে যে খাচ্ছি, এটা কি ঠিক হচ্ছে? তাদের তো পারমিশন নেওয়া হয়নি। মামি তখন আমাকে বুঝলেন, না এটা যুদ্ধের সময় আমরা সবাই বাঙালি, দেখো না আমরা যাদেরকে চিনি না তারাও আমাদেরকে আশ্রয় দিচ্ছে, আমাদেরকে রান্না করে দিচ্ছে, যার যা কিছু আছে সবাই আমরা শেয়ার করছি, এটা এখানে কোনো গুনাহ হবে না তোমাদের, এটা এখানে। তখন উনি আমাকে বললেন যে প্রথম ফরজ হচ্ছে আত্মরক্ষা করা, ইউ হ্যাভ টু সার্ভাইভ। তো নিজেকে সার্ভাইভ করার জন্য এটা তখন কিন্তু আপনার যদি মৃতদেহ থাকে, উনি এইভাবেও বললেন আমাকে, এটা ক্যানিবালিজম হবে না,
বা তোমাকে তখন যদি বললো যে একটা যদি প্লেন অ্যাক্সিডেন্ট হয়, সেখানে যদি সবাই খাবার যদি না থাকে, এরকমও ঘটনা আছে যে যে সার্ভাইভ করেছে সে কিন্তু আরেকজন যে মারা গেছে, এরকম গল্প বলতে অনেকগুলো এরকম গল্প শুনতাম আমরা। তো আমার আরো খেয়ালে আছে যখন আমরা গ্রামে পৌঁছাই, তখন কিন্তু আমাদের উঠানে আমাদের খেলা হতো আর পুকুরে ডুবাতাম। আমার কাছে তো এটা ভীষণ একটা অ্যাডভেঞ্চারের মতো, কারণ প্রথম গ্রামে গিয়েছি এরকম একটা সময় যেখানে কোনো ডিসিপ্লিন নাই। মা খুব আবার ডিসিপ্লিনারি ছিলেন। 8টার ভিতরে আমাদেরকে বিছানায় যেতে হবে, আমাদেরকে আমাদের ডিনার আগেই হয়ে যেত, কারণ ওনারা তো সব রাত জেগে রাজনীতি করছেন। আর আমাদের আগেই বিছানায় উনি ঘুম পাড়িয়ে দিতেন এবং সকালবেলা আমরা স্কুলে যেতাম। আমার ভাই নার্সারিতে যেত, আমি ওদের কেজিতে পড়তাম। সো খুব ডিসিপ্লিনড একটা লাইফ ছিল। আর এখানে আপনার আমাদেরকে কে পায়? সারাদিন পুকুরে চুবাচ্ছি, তারপরে ডান পিঠে ছিলাম আমি খুব। গুলতি বানানো শিখলাম, পাখি কিভাবে ধরতে হয়। তারপরে কাদা দিয়ে আপনার গুলতির গুটি বানানো হতো, ওগুলো আবার আমরা শুকাতাম রোদ্দুরে। পুকুর থেকে মাছ ধরছি, কলা গাছের আপনার কাণ্ড পুকুরে ফেলা ছিল, ওটার মধ্যে ঝাঁপাচ্ছি, কিভাবে সাঁতার শিখতে হয়। হ্যাঁ, তো দারুণ অ্যাডভেঞ্চার। বক দেখছি, মাছ দেখছি, বিভিন্ন মাছের নাম জানছি, বিভিন্ন পাখির নাম জানছি। হ্যাঁ, মাঝে মাঝে আবার হতো কি আপনার আর্মি আসছে বলা হচ্ছে, তো পুরো গ্রামবাসী সবকিছু ফেলে সব দৌড়াচ্ছে লুকাচ্ছে, তো আমাদেরকে স্রোতের সাথে যেতে হচ্ছে। আমার নানু, আমি নানুর সাথে মাঝে অনেক সময় কাটাতাম। আমার আরেকটা স্মৃতি আছে, গ্রামে মটকা বলা হতো, মটকি, ওটা একটা মাটির ভার। আমি তো তখন ছোট মানুষ, হাইটও অনেক কম, তো আমার কাছে ওটা বেশ বড় মনে হতো। সো ওটার পেটটা অনেক মোটা ছিল, তো ওখানে যখন ফসল হতো, ধান ভানার পরে, ধান শুকানোর পরে ওই মটকিতে ধান রাখা হতো, এবং যেহেতু এটা মাটির একটা ভার ছিল, ওখানে কোনো ময়েশ্চার যেত না, এটাকে ময়েশ্চারটা টানতো মাটির ভার যেহেতু, সো ধানটা শুকনা থাকতো। তো আমরা কিছু কিছু এরকম মুক্তিযুদ্ধের কথা শুনতে শুরু করেছি, রাজাকার বাহিনী হয়েছে এটাও শুনছি আমরা, যে আমাদেরকে তখন শেখানো হচ্ছে যে এরকম তোমাদের নাম ধাম কোন পরিবারের তোমরা কাউকে বলবে না। আমাদেরকে খালি পায়ে আপনার মাথা চুল সব নাড়া করে দেওয়া হলো, সর্ষের তেল মাখানো হতো, এবং খালি পায়ে খেলতে দেওয়া হতো, যাতে আমাদের সাথে যারা গ্রামের সন্তান বা বাচ্চারা, ওদের সাথে যাতে কোনো তফাৎ খুঁজে না পাওয়া যায়। এবং কাদার ভিতরে খালি পায়ে খেলতে দেওয়া হতো, আমরা যে জুতা পরে মানুষ হয়েছি এটা যাতে কেউ না বোঝে। ওকে, সো সারা শরীরে মুখে সর্ষের তেল দেওয়া হতো এবং রোদ্দুরের নিচে খেলতে দেওয়া হতো, পানিতে খেলতে দেওয়া হতো। তো আমাদেরকে পাইকে দারুণ মজা। হ্যাঁ, সো এটা বুঝছি, অ্যাট দ্য সেম টাইম একটা যে ভীষণ একটা ইনজাস্টিস কিছু হচ্ছে, এটা হয়তো ইন্টেলেকচুয়ালি বুঝছি না, কিন্তু ইমোশনালি বুঝছি, যে অত্যাচার করা হচ্ছে, খুন করা হচ্ছে, মানুষ মারা হচ্ছে। এবং আসতে গিয়ে আমরা কিন্তু আপনার অনেক তো নৌকায় চড়ে এসেছি, তো ডেড বডি দেখেছি যেটা ভেসে উঠছে, ফুলে গেছে, গন্ধ পাচ্ছি ডেড বডির। তো সেই বছরটা আমি বলছি তো আমার পরিচয় হয়েছে মৃত্যুর সাথে, ডেড বডির সাথে আমার পরিচয় হয়েছে। তখন নৌকাটা ঘুরে অন্য দিক দিয়ে যাচ্ছে, ওদিক দিয়ে গোলাগুলি হয়েছে, ওদিক দিয়ে আপনার একটা কোনো স্কার্মিশ হয়েছে। আমাদের একটা খাল ছিল আমাদের গ্রামে, ওই খাল দিয়ে মাঝে মাঝে আমরা দেখতাম ডেড বডি ভেসে আসতো, এবং ওটা দেখতে যেত আবার বাচ্চারাই প্রথমে দৌড়ে যেত দেখতে। তখন আমাদেরকে আবার তাড়িয়ে দেওয়া হতো, তোমরা যাও দেখতে হবে না, চোখ বন্ধ করে দেওয়া হতো, তোমরা দেখবে না। সো যেহেতু আমার মা প্রেগনেন্ট, উনি সেভাবে দৌড়ে পালাতে পারেন না, তখন আরেকটা সিদ্ধান্ত নেওয়া হলো, এবং সেই সিদ্ধান্তগুলো আবার খুব আপনার গোল করে বসে সব মুরব্বীরা বসে সিদ্ধান্ত নিচ্ছে যে এই মাইয়াটারে তো বাঁচাইতে হইব, এর তো এখানে রাখুন যাইব না। সো আমাদের কুমিল্লার ভাষায় বলা হতো। সো একজন পুরনো ভিত্ত ছিল, তার বাসা একদম গহীন পাড়াগাঁয়ে, সেখানে কোনো নৌকাও যাওয়া যায় না, নৌকার দিয়ে তারপর মাকে পালকিতে চড়িয়ে হেঁটে আমাদেরকে যেতে হয়েছে। হ্যাঁ, এবং সেখানে একটা হিন্দু গ্রামও ছিল, এবং জোয়ার ভাটা, যেটা একটা খাল মনে হতো, পানি আসতো সকালে, বিকালে আবার ওইটা
আপনার পানি থাকতো না। ওখানে আপনার সপ্তাহে বোধহয় 2 দিন হাট বসতো। ওই হাটের থেকে গম কিনে নেওয়া আসতো, ওটা দিয়ে লাল আটার রুটি বানানো হতো। এবং আমাদেরকে যেই ঘরে, খুবই তারা গরিব মানুষ, এবং আমাদেরকে যেই ঘরে রাখা হয়েছে ওর একটাই সম্বল ছিল একটা গরু, এবং গরুর চালা, একটা 4টা খুঁটি বাঁশের, আর উপরে হচ্ছে একটা চালা। তো আমরা তার পাশের ঘরেই থাকতাম, এবং গরুর জাস্ট বাছুর হয়েছে। তারপরে বোধহয় আমরা যখন ওখানে থাকছি কিছুদিন, আপনার কালবৈশাখী ঝড়। তো আমরাও যে ঘরটায় আছি ওটা বোধহয় উড়ে যাবে এরকম অবস্থা। আমার মা আমাদের 2 ভাই বোনকে 2 হাতে নিয়ে বসে, আমরা জাস্ট একটা চৌকিতে বসে আছি, দোয়া পড়ছি। এবং মিলিটারি তো কবে মারবে কি মারবে পরের কথা, এখন আমরা মানে ঝড়েই উড়ে যাব। এবং পাশে যে গরুর বাছুর দিয়েছে, গরুর বাছুরও চিৎকার করে কাঁদছে তার মার কাছে, বিচার দিচ্ছে মনে হচ্ছে। বাছুরটা মানে নন স্টপ আপনার এরকম ঝড় আর ঝড়। এবং তারপরে ওখানে আপনার হাটে বাজারও বসেনি। তো আমরা উপোস অলমোস্ট 1 সপ্তাহের মতো। এখানে শাক পাতা যেটা পাওয়া যাচ্ছে সেটা দিয়ে, আপনার জাউ দিয়ে মা কিছু একটা তৈরি করছে। আর ঝিলে কিছুদিন পরে বোধহয় মাছ পাওয়া গেল ঝিলে, ওখানে মাছ আনা হলো। তো ওখানে আমাদের আবার যে গ্রামে আমরা আছি ওখান থেকে আবার নানু একজন লোক মারফত আমাদেরকে কিছু আপনার শস্য পাঠাতো। তো তার কাছে বলা হলো এখানে আর থাকা যাবে না, এখানে তো মানে কোনো রকম পরিবেশই নাই। আর আমার ওখানে আপনার সন্ধ্যার সময় যখন আমাদের গ্রামে আমরা যাচ্ছি, ওখানে সবাই বসতো ওই আপনার উঠানে। তখন আমরা ফেরত গেলাম আমাদের গ্রামে আবার, এখান থেকে এখানে আর থাকা সম্ভব না। এখানে আমরা বেশ কিছুদিন ছিলাম, মাসখানেকের উপরে। তো মার সাথে আবার ফেরত গেলাম আমরা 2 ভাই বোন। আর মা তো হাঁটতে পারছে না, শি ইজ এক্সপেক্টিং, তো তাকে নানাভাবে পালকিতে উঠিয়ে তাকে ক্যারি করতে হচ্ছে। সো এই মটকার কথা যেটা বলছিলাম, ফিরে যাওয়ার পরে আমার নানু আমাকে ট্রেনিং দিচ্ছে যে যদি আর্মি আসে, কারণ উনি কিন্তু চিন্তিত আমাদেরকে নিয়ে। তো আমাকে বলা হলো তুমি এই মটকার ভিতরে ঢুকে যাবে, তুমি তো ভালো গাছে চড়তে শিখেছো দেখছি। আমাকে গাছ বাওনি বলতো। আর খুব হ্যাংলা ছিলাম, তত্তর করে গাছে উঠেছিলাম। তো ওই মটকার ভিতরে তো আমাকে ট্রেনিং দিয়ে আমি দেখলাম নানুর সাথে রাত্রে ঘুমাচ্ছি, আমাকে 2 বার 3 বার উনি দেখেছেন যে আমি এটার ভিতরে ঢুকতে পারি কিনা। ঢুকে ওর উপর থেকে একটু ফাঁক রাখতো যাতে নিঃশ্বাস নিতে পারি। তো আমি পরে না অনেক চিন্তা করেছি যে নানু কেন আমাকে এটা করাতো। অ্যান্ড ইউ নো, মে আল্লাহ ব্লেস হার, উনি যেখানে আছেন। তখন না এই আর্মি আসলে আমাদের এখানে তো অনেক আপনার ইয়াং লেডিস were there, এবং যে নির্যাতন করতো উনি চাইতেন না আমি সেটা দেখি। এবং ওনাদের একটা বিশ্বাস ছিল যে মারা যাওয়ার আগে যেটা দেখে সেটা নাকি এফেক্ট করে পরের জন্মে। সো উনি চায়নি আমি একটা ইনোসেন্ট একটা চাইল্ড, এই শিশুটাকে যাতে ওনার চোখে, আমি তো তখন মনে করতাম আমি অনেক বড়, বাট ওনার চোখে উনি চায় নাই যে আমার এই ইনোসেন্সটা এরকম কিছু দেখি আমি বা এগুলো কিছু বুঝি। তো একটা মটকা কি ব্রাশ ফায়ার করলে আমি কি সেভ হব সেটা না, বাট উনি চান নাই আমি চোখ দিয়ে এগুলো কিছু দেখি। তো ওইটা আমার একটা স্মৃতি আছে। আরেকটা স্মৃতি আছে, আপনার প্রোগ্রামে বলবো কি বলবো না দ্বিধা হচ্ছে। সেটা হচ্ছে আমরা ঢাকা থেকে শহর থেকে এসেছি, টয়লেট ওয়াজ এ বিগ ইস্যু। ঠিক আছে? সো আমরা তো কমোডে অভ্যস্ত, আবার একটা ফ্রেঞ্চ স্টাইলও টয়লেট ছিল আমাদের বাসায়, দুটোই ছিল, কমোডে ছিল এবং আপনার নিচে বসারও টয়লেট ছিল। কিন্তু গ্রামে যেখানে আমরা গিয়েছি ওখানে তো পাকা টয়লেট নাই। ওখানে আপনার এই যে আপনার স্লামডগ মিলেনিয়ার দেখেছেন নিশ্চয়ই, ওখানে যেরকম আপনার ওপেন টয়লেট, ওরকম ওপেন টয়লেট এবং একটা বাঁশ দিয়ে একটা সিঁড়ি, ওই সিঁড়িটা যেতে হতো, সামনে চারদিকে হচ্ছে ছালা, আর সামনের ছালাটা হচ্ছে আপনার একটা পর্দার মতো, ওটাকে আপনাকে দিতে হবে, তারপরে আপনি আপনার যা করার ওখানে করবেন। ওকে, তো আমরা ঢাকা থেকে এসেছি বলে আমাদের জন্য একটা কাঁসার বদনা বের করা হলো, রাইট? সো আমি টয়লেটে যাব, আমাকে খাতির করে আদর করে, খুব স্নেহ আদর করতেন ওনারা আমাকে, আমার হাতে এই কাঁসার বদনা বা আপনার এই এই এটাকে আমার হাতে দেওয়া হলো। মাই গড, আমি তো এমনি হ্যাংলা, আমি কাত হয়ে গেলাম। এটা অনেক আমার জন্য কিন্তু ইটস ভেরি হেভি, রাইট? হ্যাঁ, আচ্ছা। আরেকটা হচ্ছে আমরা সন্ধ্যার সময়
আমাদেরকে সব ভূতের গল্প, সাপের গল্প বলা হতো। হ্যাঁ, আমরা সব মাদুরে বসতাম, একটা কুপি থাকতো বা একটা মোমবাতি থাকতো, ওখানে সব আমাদেরকে যারা হচ্ছে আমাদের থেকে অ্যাডভান্স বেশি যারা গ্রামের ছেলেমেয়েরা, তারা তো আমাদেরকে স্টুপিড মনে করে, আমরা কিছু জানি না বুঝি না, তো তারা আমাদেরকে আবার অনেকগুলা আমাদেরকে অ্যাক্লামেটাইজ করার জন্য, যাতে আমরা ঠিক মতো চলতে ফিরতে পারি, আমাদেরকে অনেক তারা জ্ঞান দান করে। একটা জ্ঞান দান হয়েছে যে একটা বিশেষ রকমের সাপ আছে, ওই সাপটার সাথে যদি চোখে চোখ পড়ে তাহলে ওরা রক্ত চুষে নেয়, তোমার গায়ে রক্ত থাকবে না, তুমি বুঝবেও না, কিন্তু তুমি ফেইন্ট হয়ে যাবে, তুমি ফিট হয়ে পড়ে যাবে। এবং এটাকে বলা হয় গক্ষ সাপ। ঠিক আছে, এটার দেখতে কিরকম, এরকম 2 হাত দিয়ে তারা যায়। হ্যাঁ, এবং কখনো এদের সঙ্গে চোখে চোখ যাতে না পড়ে। এরকম বিভিন্ন সাপের গল্প, কিছু সাপ আছে যারা উড়ন্ত সাপ, তো জলেও আছে, স্থলেও আছে, এবং আকাশে উড়ে কিছু সাপ। ওকে, সো এটা যে কোনো সময় অ্যাটাক করতে পারে। আর তারপরে চলতো আমাদের ভূতের গল্প, যেগুলা ফুপুরা খালারা, মামিরা, হ্যাঁ, গ্রামে যারা আছে তারা আমাদেরকে বলতো। এবং এমন অবস্থা হয়ে যেত, এবং এটার আগে হতো কি, আরেকটা পর্ব থাকতো, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। ওই উঠোনের ভিতরে সবাই গোল করে বসতো, আমাদের এটা খেলাধুলার পরে আমাদের কাবাডি, হাডুডু, বিভিন্ন খেলা হতো। একটা বল পেলে সবাই মিলে আমরা খেলতাম, অনেক তো কাজিনরা না, গ্রামের সব ছেলেমেয়েরা আমরা খেলতাম। তারপরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, সবাই মাদুরে বসে শোনা হতো, পিন অফ সাইলেন্স। ওকে, এবং আপনার ওই ইয়েটা ঘোরানো হতো, ওই ট্রানজিস্টার, তারপরে তার দিয়ে এটা যে অ্যান্টেনা, এটাকে ঠিক করা হতো যাতে ঠিক মতো একটা রেডিও সবাই শুনতো। তারপরে হতো এই গল্প, তারপরে খানা টানা, তারপরে সবাই এত ভয় পেত অন্ধকারে, সবাই জাস্ট কোনো কথা না বলে ঘুমাতে চলে যেত। সো এই যে গক্ষসাপের গল্প শুনেছি, তো আমি এই চকচকা এটা নিয়ে, আমার কাছে আবার মুখ ফুটে বলতেও পারছি না আমার এটা দরকার নেই। হ্যাঁ, ওরা খুব আদর করে আমাকে, এটা একটা ক্লিন একটা জিনিস এটা আমাকে দিয়েছে। সো আমি যে টয়লেটে উঠবো, এটা এত হেভি জিনিস নিয়ে টয়লেটে কিভাবে উঠবো এটা ভাবছি, ভাবতে ভাবতে পড়বি পর মালির ঘাড়ে ওই গক্ষসাপ আসলো, এবং গক্ষসাপ এসে ঠিক আমার চোখের সামনে ওর চোখে চোখ হয়ে গেল। আর আমার তো দারুণ ভয় লাগছে, আমার সত্যি মনে হচ্ছে আমার রক্ত চুষে নিয়ে যাচ্ছে, কারণ আই এম ফিলিং ফেইন্ট। ওকে দেখে আমার ভয় লাগছে। এখন বুঝি যে ওই 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 যে ওই ক্রিকেটটা ছিল যাকে গটসা বলা হয়, ও হয়তো আমাকে দেখে ভয় পেয়েছে, কারণ আমি তো ওর সাইজের থেকে অনেক বড়, এবং এই যে চকচকে জিনিস আমার হাতে, এটাকে দেখে হয়তো ও ফ্রোজেন হয়ে গেছে। তো আমাদের এটা বেশ কিছুক্ষণ চললো, কিছুক্ষণ চলার পরে আমাকে আবার দু একটা আপনার দোয়া শেখানো হয়েছে। হ্যাঁ, যে বিপদে পড়লে এই দোয়া যদি তুমি 3 বার পড়ো, বিপদ চলে যাবে, রাইট? সো এটা মুখস্থ করা হয়েছে, আমি দোয়া পড়ছি। দোয়া পড়ে কিছুক্ষণ পরে দেখলাম যে ওই গক্ষসাপটা চলে গেল। দোয়াটা মনে আছে দোয়াটা? হ্যাঁ, 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 কি দোয়া তো লা ইলাহা ইল্লা আনতা না হ্যাঁ, হ্যাঁ, আয়াতুল কুরসি? এক্সাক্টলি। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, ওগুলা মনে আছে তো, ওগুলা শেখানো আছে। তারপর আপনার কিছু খাল পার হওয়ার জন্য ওখানে প্রপার কিন্তু আপনার সেতু নাই। একটা আপনার বাঁশ দিয়ে ওখানে লাগানো আছে। তো বা ওই বাঁশের বাঁশের সাঁকো বলে। সাঁকো। ওটা সাঁকো বলা যাবে না। ওখানে জাস্ট ১ টা কি ২ টা বাঁশ। হ্যাঁ? আচ্ছা। ওই বাঁশের উপর দিয়ে আপনাকে হেঁটে পার হতে হবে। তো ১ম এ ভয় লাগতো। তারপরে এই দোয়া শেখানোর পর বলে চোখ বন্ধ করে পারবা। সো আমার কনফিডেন্স বেড়ে গেল। তারপরে দোয়া পড়ে জাস্ট ওটা খুব হ্যাংলা পাতলা ছিলাম তো, লিকলিকে করে পার হয়ে যেতাম। তারপর আমাকে আপনার শামীম কিন্তু টিজ করত যে, "তুমি মেয়ে মানুষ, তুমি তো মুক্তিযোদ্ধা হতে পারবে না। হ্যাঁ? তুমি পারবে না।" তো ওদেরকে আম শো অফ করার জন্য আমার ওদের থেকে ডাবল সাহস দেখাতে হতো। হ্যাঁ? সো ওদের সাথে আমার প্রায়ই লাগতো। সো ওইটার গল্পটা পরে বলব। কলকাতায় গিয়ে আম আ একটা আমার এরকম যে ঝগড়া হলো শামীম ভাইয়ের সাথে। সো আম এই শামীম ওসমান উনি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো মানে আমাকে কত বড় শামীম ওসমান তখন তো সে আমাদের থেকে বড়, এবং শামীম ভাই তো বেশ লম্বা চড়া। হ্যাঁ? তো আ কলকাতায় আমাকে একটা একই কথা বলে সবসময় টিজ করত। তো কলকাতায় একটা আ আপনার ক্লোজেটের ভিতরে অন্ধকার। ক্লোজেটের ভিতরে কোন মাসে কলকাতায় গেলেন আপনার? আমরা এটা বোধহয় আম অগাস্ট হবে, অগাস্টে।
ওইটা যাচ্ছি আমরা এখনো। আপনি প্রশ্ন করলেন বলে গল্পটা আগে বলে ফেলি। বাট এর ভিতরেও ঘটনা আছে। কলকাতায় যখন গেলাম, আমাকে ওই একটা আপনার অন্ধকার একটা ক্লজেট ছিল, যেখানে আপনার জুতা, কাপড়, বালিশ-টালিশ রাখা হতো। একদম অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। বলল, "তোর যদি এত সাহস হয়, এখানে ৫ মিনিট থাকতে পারলে আমরা বুঝবো তোর সাহস আছে কি নাই।" তো আমি তো বললাম, "হ্যাঁ, নো প্রবলেম, পাঠাও।" ইউ নো? তো আমাকে ওই ঘুটঘুটে একটা অন্ধকারের ওই ক্লজেটের ভিতরে I was literally locked up। ৫ মিনিট না, এটা বোধহয় কতক্ষণ যে গেছে আপনার ১ ঘন্টার উপরেও হয়ে যাবে। এবং আমার মনে হচ্ছে কি, এটা অনেক ডেড বডি দেখে এসেছি তো, ওই প্রেতাত্মাগুলা নিঃশ্বাস নিচ্ছে, আমি শুনতে পাচ্ছি, আমি ধরতে পাচ্ছি, হ্যাঁ? আমার চোখের সামনে ওগুলো সব ভাসছে। তারপরে সামথিং হ্যাপেন্ড ক্লাসটির ভিতরে। আর দেখো, যদি মরতে হয় আমি মরবো, কিন্তু এই ভয় পাবো না। মরলে তো একবারই মরবো। So something happened in my mind and click করে something crossed over যে আর ভয় পাবো না। মরলে মরে যাব, কি হবে? আর ভয় আর থাকবে না। সো তারপরে আমি দেখছি এই নাসিম ভাই, শামীমের বড় ভাই, বলছে আমার ডাকনাম শম্পা। শম্পা কোথায়? শম্পা কোথায়? ওকে দেখছি না, তোরা কোথায়? শামীম ভাই কিছু বলছে না কিন্তু। তারপরে আমি তো শুনতে পাচ্ছি, কিন্তু আমি ভেতর থেকে নক দিলে আমার তো এখানে একটা লস অফ ফেস হবে। আমি ভেতর থেকে, আমি যে ভেতরে আছি, আমি ভেতর থেকে যে শব্দ দেব, নক দেব, এটা বললে তো আমার আর মানে শেষ, তাই না? যে তুই ভীতু, তোর দ্বারা কিচ্ছু হবে না। সো আমি ভেতর থেকে কিন্তু কোনো শব্দ করছি না। মুস্তাফা মামার ছেলে পাভেল, পাভেল তখন বলছে, আমরা তো ওনাকে শম্পাকে এখানে লক করে রেখেছি। বলছি, কি তোরা কি করেছিস? তখন নিগার আপা, নাসিম ভাইয়া শামীমকে দারুণ বকা দিয়ে তারা ক্লোজেট খুলে আমাকে পেল। ওকে, আমার ঘেমে টেমে অস্থির, আমি একটা শব্দ করছি না, কারণ এটা শব্দ করলে আমাকে আরো বেশি টিজিং করা হবে। এনিওয়ে, গ্রামের কথাতে যখন আসছি, তখন অলরেডি এরকম আপনার রাজাকার বেরিয়ে গেছে এবং এই বাসায় যারা আশ্রয় নিয়েছে সেখানে আমার বাবা যাদেরকে খুঁজে বেড়াচ্ছে, আপনার MNA ৩ জন, আপনার মুস্তাফা সারোয়ার আওয়ামী লীগের একজন, শামসুজ্জোহা, নাসিম ভাই, শামীম ভাইদের বাবা, আমার পিতা, যেটা গ্রামের বাড়ি হচ্ছে, এটা হচ্ছে আমাদের নানার যে গ্রামের বাড়ি, ওনাকে খান সাহেব ওসমান আলী বলা হতো। ব্রিটিশ আমলে ওনাকে নাইটহুড দেওয়া হয়েছিল, কিন্তু উনি ব্রিটিশদের সাথে বা স্কটল্যান্ডের সঙ্গে পাটের ব্যবসা করতেন। হি ওয়াজ ভেরি ওয়েলদি, মানে সেকালে সেলফ মেড ম্যান, কিন্তু অ্যাট দ্য সেম টাইম উনি স্বদেশী ছিলেন। এবং ওনার বাসায় কিন্তু এই সমস্ত সারোয়ার্দী সাহেব আসলে ওই বাসায় উঠতেন। তো ওনাকে অনেকে যারা পছন্দ করতো না, তারা ওসমান দালাল বলতো। হি ওয়াজ এনিথিং বাট আ দালাল। হ্যাঁ, দালাল ইন দ্য সেন্স উনি পাটের ব্যবসা করতেন। হ্যাঁ, আর যারা ওনাকে সম্মান করতেন খান সাহেব ওসমান আলী বলতো। আর ওনাকে প্রায় বলা হতো, আপনি তো একটা সম্ভ্রান্ত মুসলমান ফ্যামিলির লোক, আপনার মেয়েরা কেন স্টেজে উঠে গান করে, আবৃত্তি করে, নাচে, এদের তো বিয়ে হবে না। তো আমার নানা খুব আবার মুখ খারাপ করতেন, আমি সেগুলো আর বলবো না। ওদেরকে গালি দিয়ে বললেন, আমার মেয়ের বিয়ে হলে হইবে, না হয় হবে না, তোদের কি যায় আসে, আমি দেখবো, আমার মেয়েরা দেখবে। সো উনি কিন্তু তখন থেকে সে আমলে ওনাদের ছেলে মেয়ে পরিবারের সবার কিন্তু কলেজে, ইউনিভার্সিটিতে পড়া, ইকুয়াল ভাবে তাদের শিক্ষা নেয়ার যে পরিবেশটা, এবং সবুজ বাংলা পত্রিকা নামে একটা পত্রিকা বের হতো, এটা এডিট করতেন আমার মামা মুস্তাফা সারওয়ার। সো বাইরে থেকে মনে হতো একটা কালচার্ড একটা ফ্যামিলি, এখানে নাচ গান কবিতা হয়, কিন্তু তলে তলে আপনার 52 আন্দোলন এবং ওই জায়গাটায় বঙ্গবন্ধুর যে একটা আপনার সব সিদ্ধান্তগুলো হয়, এবং আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম লীগ হবে, সেই সিদ্ধান্ত ওই বাড়িতেই হয়। কিন্তু এটাকে একটা কাভার দেয়া হতো, কেউ ওটা জানতো না। এই সিদ্ধান্তটা পরে আপনার আনুষ্ঠানিকভাবে রোজ গার্ডেনে পুরান ঢাকায় আওয়ামী লীগের অনুষ্ঠানটা করা হয়, কিন্তু আসল সিদ্ধান্ত, সব গোপন সিদ্ধান্তগুলো ওই বাড়িতেই হতো। তো এইটা আরেকটা স্মৃতি আমার মনে আছে যে বন্যা হবে, বন্যা আসবে, বৃষ্টি, প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা তো তখন বসি বানাচ্ছি, মাছ ধরছি। তো আমরা খুবই এক্সাইটেড, আমরা বলছি বাচ্চারা, আমরা বলছি মাকে, বলছি কি মজা, তাহলে তো আমাদের পুকুর পর্যন্ত গিয়ে মাছ ধরতে হবে না, আমরা তাহলে তো উঠান থেকেই
বাসার জানলা থেকে তাহলে ছিপ ফেলবো আর মাছ ধরবো। ইন দ্য মিন টাইম রাজাকার বেরিয়ে গেছে, আমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। বাবুল স্যার আমাদেরকে সবাইকে আপনার কুচি কাচার মালার মতো, উনি হচ্ছে ম্যাজিশিয়ান ছিল, জাদুঘর মামা বলতাম আমরা। উনি আমাদেরকে নিয়ে ম্যাজিক দেখাতেন, তারপরে আস্তে আস্তে কিছু মেসেজ দিতেন আমাদেরকে। একটা কথা বলেনি, কবরীকে বিয়ে করেছিলেন বাবু সরোয়ার না মুস্তফা সরোয়ার? বাবু স্যার, বাবু স্যার কবরী মামির সাথে কলকাতায় ওনার সাথে আমাদের ঘনিষ্ঠতা ছিল পারিবারিক ভাবে। উনি একটা ভূমিকা রেখেছিলেন কলকাতায়। তো বাবু মামা আমাদেরকে জাদু দেখাতো, বিভিন্ন ছি মানতে জাদু মানতে এরকম পারফরমেন্স করতো, করে ম্যাজিক শো, আমরা তো অভিভূত হয়ে যেতাম এরকম ম্যাজিক দেখে। তারপরে মাঝে মাঝে এর ভিতরে আমাদেরকে আবার উপদেশ দেওয়া হতো, বাণী দেওয়া হতো, এবং তোমরা কোন পরিবারের ছেলে মেয়ে বলতে পারবে না, কাউকে জানাবে না, তোমরা এখন গ্রামের সঙ্গে স্রোতের সাথে ভেসে যেতে হবে। হ্যাঁ, গ্রামের ছেলেপেলেরা যদি আমরা কখনো দেশ স্বাধীন হয় তখন আমরা আমাদের বাড়িতে ফিরে যাব। তো এরকম আমাদেরকে উনি ট্রেনিং দিতেন। আবার মাঝে মাঝে লেফট রাইট, আপনার গরিলা কিভাবে হতে হয়, আপনার আমরা মাটিতে শুয়ে কনুই দিয়ে কাদা মাটির উপরে উনি ট্রেনিং দিতেন কিভাবে গরিলা ফাইট করতে হয়। মুক্তিযুদ্ধের ট্রেনিং উনি দিচ্ছেন আমাদেরকে। এবং ওনার কাছে ওই যে রাইফেল ক্লাব লুট করেছিলেন, একটা পিস্তল ওনার কাছে ছিল, এবং আশেপাশে রাজাকার বেরিয়ে গেছে এবং ওনারা কিন্তু খুব সোচ্চার। ইন দ্য মিন টাইম রহমত আলী পরে যিনি ওই আপনার এমপি হয়েছিলেন, ওনাকে বাবা পাঠিয়েছিলেন আমাদেরকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য। সো উনি প্রথমে তাজউদ্দিন আহমেদের পরিবারকে, তাজউদ্দিন কাকার কাকি এবং আমাদের রিপি, রিমি, মিমি এবং সোহেলকে নিয়ে গেছিলেন, তারপরেই আমাদেরকে নিতে এসেছিলেন। সো সে এত কিছু জানে, সে রাজাকারকে রাজাকার না, এটা কিন্তু পরিকল্পনা হচ্ছে, ফ্যামিলি কেউ বুঝতে পারছে না। সে যখন বাবার কথা বলছে, বাবার নাম জানে, এখানে এসছে, তাকে নিয়ে কিন্তু এখানে নানা রকমের পরিকল্পনা হচ্ছে। এবং বাঁশঝাড়ের পাশে কিন্তু বাবু স্যারের ওনার পিস্তলটাও তৈরি করছে। পরে বড় মামি মাকে বলল, এই লীলা, তুই কি একটু কথা বলতো ওনার সাথে, আমির ভাই কিছু চিঠি বা কিছু দিয়েছে কিনা, এটা দেখলে তো আমরা বুঝতে পারবো উনি কি রাজাকার না সে সত্যি সত্যি আমাদেরকে নিতে এসছে কি আসে নাই। তখন মা যখন কথা বললো, তখন ওনার পকেট থেকে একটা চিঠি মাকে দিল। মা তো বাবার হাতে লেখা চিনে গিয়েছে, এবং সেটা আমাকে উদ্দেশ্য করে লেখা। ওখানে ডাকনাম শম্পা। তো বলছে, শম্পা, অনেকদিন তো তোমরা নানা বাড়ি বেড়ালে, এখন পত্রবাহকের সাথে আমাদের বাসায় আসো। বাবা, দ্যাটস ইট, আর কিছু লেখা নেই। তখন মা কনভিন্স, মা বললো না না না, এটা ভেতরে নিয়ে আসলো, সব ভাই বোন থেকে দেখালো, না হি ইজ জেনুইন। তো আমাদের জন্য তখন নৌকা রেডি করা হচ্ছে, এবং তখন শুধু আমরা যাব না, সিদ্ধান্ত হলো যে আমাদের মুস্তফা সারোয়ার পরিবার যাবে, জোহাম আমার পরিবার যাবে, সবাই আমরা, কিন্তু একসঙ্গে যাব না, আগে পরে নৌকা দিয়ে হেঁটে এরকম যেতে হবে। তো মা যেহেতু প্রেগনেন্ট, তখন বাড়ির যে মেয়েরা ছিল আমার নানু সহ, কারো নাকফুল, কারো একটা বালা হয়তো পড়া আছে, সেগুলো সব খোলা হলো, কারণ তার পয়সা লাগবে তো ডেলিভারির জন্য। এটা কোথায় থেকে পাবো, কিভাবে দেব, রাইট? সবাই তো তখন আমরা কলকাতায় যাব, কোনো বাড়ি ঘর নাই, টাকা পয়সা নাই। তো সবাই নাকফুল খুললো, কেউ কানের দুল খুললো, ভালা খুলে। এটা মার পেটিকোটের ভেতরে হাঁটুর কাছে একটা পকেট সেলাই করা হলো, ওই পকেটের ভিতরে এগুলা ভরে আবার সেলাই করে ওটা বন্ধ করে দেওয়া হলো। এবং মার হাতে তো আমাদের কিছু নাই, আর আমাদের সাথে যাবে হচ্ছে মার এক খালাতো, খালাতো না চাচাতো ভাই, কালা ভাই বলা হতো, সুঠাম লম্বা, এবং ওনাকে কালা ভাই বলতেন বিকজ হি ওয়াজ ভেরি ডার্ক বাট ভেরি আপনার হ্যান্ডসাম, সুঠাম একজন ব্যক্তি, কালা মামা বলতাম আমরা। আর বাবু স্যার আমাদের সাথে, আর গাইড হিসেবে যিনি আছেন। তো মাইলের পর মাইলের হাঁটা মার পক্ষে তো অনেক সময় সম্ভব হচ্ছে না। তারপর যেহেতু আমরা হাঁটতে পারছি না, নৌকা দিয়ে আমরা যাচ্ছি। তারপর বর্ডারের কাছে যখন আসলাম, কত মানুষের বাড়িতে আমরা গিয়েছি, তারা আমাদেরকে আপ্যায়ন করেছে, মানুষকে চিনি না, গরম ভাত রান্না করে খাইয়েছে, হ্যাঁ, আমাদের পরিচয় জানে না। কিন্তু এটা আমার মনে হয়েছে যে ইট ওয়াজ লাইক এ সিঙ্গুলারিটি, পুরো দেশটা কিন্তু আমরা সবাই এক, এখানে কোনো ভেদাভেদ ছিল না। কিছু হিন্দু পরিবারের ওখানে গিয়েছি, তারপরে
আমরা একটা মাজারে যেতাম, যেখানে আপনার বলা হতো গরম পীর আছে, সেখান থেকে মার জন্য দোয়া নেওয়া হচ্ছে, আমাদের জন্য দোয়া নেওয়া হচ্ছে। গহীন বনের জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া, এত গহীন জঙ্গল, কোনো আলো আসছে না, অরণ্য, এত আপনার একটা থিক ফরেস্টেশন, তার ভিতরে মাজার। হ্যাঁ, অলিয়া আউলিয়া আলেম যারা ছিল, কোথা থেকে জানি তারা চলে আসতেন। আমার মার দাদি নাকি এরকম খুব আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন। উনি যখন মারা যান তখন নাকি 1000 বীজের আপনার রুদ্রাক্ষ ছিল, কারা জানি এসে সেটা নিয়ে গিয়েছিল। ওনার মাথায় এরকম জট ছিল, আমার মার দাদি যে ছিলেন। ওদিকে আমার বাবার সাইড থেকেও লালনের ভক্ত ছিলেন এরকম অনেকে, সংসার ছেড়ে চলে গিয়েছিলেন, ওদিক থেকেও আধ্যাত্মিক লাইনের এরকম লোকজন আছে। তো এনিওয়ে, আমরা যখন এরকম বর্ডারের কাছে আসি, আমার মনে আছে আমার যে ছোট ভাই, ওর হঠাৎ টয়লেট যেতে হবে, আর ও কিন্তু বাবু সাহেব, ওর সবসময় বাবার মতো ওনার কলার আলা শার্ট লাগবে, যেরকম কোর্টে যেরকম পড়তে হয়, একদম ইস্ত্রি করা লাগবে, এবং সে সবসময় ছোটবেলা থেকে খুব ফিটফাট থাকতো। সো ওকে তখন বাবু সারোয়ার বলছে, বাবু মামা বলছে, ঠিক আছে, ওই যে একটা ওখানে ঝোপ আছে, তুমি ওখানে যাও। তো ওর তো এটা পছন্দ হচ্ছে না, ওর তো এখানে টয়লেট টিস্যু লাগবে অথবা তার পানি লাগবে, এটা এখন কোথা থেকে দেবে? আর মা তো তখন দারুণ খেপে গেছে, ওকে দিয়েছে ধমক, বকা দিচ্ছে যে তুই আর সময় পাচ্ছিস না, তোর এটা করে এগুলো লাগবে, এগুলো কিছু নাই। তো বাবু মামা চেষ্টা করছে মাকে ঠান্ডা করে, বাবু মামা তখন শুকনা পাতা নিয়ে এসছে কোথা থেকে, বলছে তুমি এটা ইউজ করো। তো ছোট ভাই কাঁদছে মার বকা শুনে, ওকে এক হাতে, আমাকে এক হাতে, আর মা যে হাঁটছে, মার এই যে পেটিকোটের যে তার একটা পকেট তৈরি করে দিয়েছে, এটা আরো অস্বস্তি বোধ করছে, কারণ ওনার এমনি তো শি ইজ প্রেগনেন্ট না, শি ইজ হেভিলি প্রেগনেন্ট, পেট অনেকটা সামনে, এটা তো আর হাইড করা যাচ্ছে না, এবং উনি হাঁটলে মনে হচ্ছে পেটিকোটটা আরো দূরে চলে যাচ্ছে, একটা হেভি, ওখানে কারো নাক ফুল, কারো কান ফুল, কারো বালা দেয়া হয়েছে মাকে। সো ওইটা পারলে মা ছিঁড়ে ফেলে দেয়, বাট ওটা তো এভাবে সেলাই, নিপুণ ভাবে সেলাই করা আছে, ওটা শুধু মাই জানে, ওটা ছেঁড়ার কোনো উপায় নাই, এটা ছিঁড়ে ফেলে দেওয়ার উপায় নাই। আর আমরা যখন অগ্রসর হচ্ছি, আবার ডেড বডি, আমি ডেড বডি দেখছি, মানে ফ্রেশ ব্লাড এখনো গড়াচ্ছে, আমি দেখছি, হ্যাঁ, যেদিকে তাকাচ্ছি, আর মা এরকম করে রেখেছে, চোখ বন্ধ করে দেখছে, দেখতে পারবে না, খালি বলে সামনের দিকে তাকাও, জাস্ট ডাইনে বায়ে তাকাবে না, নিচেও তাকাবে না, একদম সোজা। আর বাবু মামা তখন আমাদেরকে এই দোয়াগুলা, যেগুলা মানে সুর দিয়ে বলা হয়, সুরে সুরে বলছে, দোয়া শেষ হয়ে গেলে একটা গান বলছে, বা আমাদের হামটি ডামটি সাটনা বল, বাবা ব্ল্যাক শিপ, হ্যাঁ, এই যে আপনার নার্সারি রাইম গুলো আছে, ওগুলা আমাদেরকে বলাচ্ছে, বলে আমার সঙ্গে বলো এগুলো, আমার সঙ্গে বলো এগুলো, হ্যাঁ, যাতে অন্য কোনো কথা না হয়, জাস্ট আপনার টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হ্যাঁ, এরকম নার্সারি লাইন গুলো আমাদেরকে বলাচ্ছে, অথবা দোয়া পড়াচ্ছে, অথবা লালাবাই, ঘুম পাড়েনি মাসি পিসি, বা যে গানগুলো আমাদেরকে বলে মা ঘুম পাড়াতেন, ওরকম গানগুলো খালি বলা হচ্ছে। দূর থেকে না একটা শব্দ আসছে, একটা হরাইজনে, মানে হরাইজনটা কিন্তু আপনার ধোঁয়াশে আমার মনে হচ্ছে, এরকম আপনার একটা লাইন না, একটা কি জানি একটা শব্দ আসছে, এবং যত এগোচ্ছি একটা মিনমিনে একটা কিরকম এরকম শব্দ, যত এগোচ্ছি শব্দটা আরো বাড়ছে। আর এদিকে তো ডেড বডি আছে, আমাদের আধা ঘন্টা আগে নাকি ওই আপনার বর্ডারে ব্রাশ ফায়ার হয়েছে, এবং আমরা ক্রস করার আধা ঘন্টা পরেও ব্রাশ ফায়ার হয়েছে। যখন আমরা ওদিকে সীমান্তের ওদিকে পার হয়ে যাচ্ছি, শব্দটা না আরো প্রকট হচ্ছে, আরো প্রকট হচ্ছে। যখন আমরা পৌঁছলাম, গিয়ে দেখলাম ওটা না মানুষ কাঁদছিল, কিন্তু কান্না করার শক্তি নাই, শরণার্থীরা, এবং সেখানে দেখছি আপনার মানুষের পর মানুষ, কঙ্কাল, মনে হচ্ছে আমি তো আপনার ডেড বডি দেখেছি, কিন্তু ওরকম আপনার স্কেলেটন বা কঙ্কাল তখনও দেখিনি, হ্যাঁ, মনে হচ্ছে যে হাড্ডিগুলো গোনা যায়, হাড্ডিগুলার জাস্ট আপনার চামড়া দিয়ে মোড়ানো, এবং শিশুদেরকে দেখছি বমি করছে,
রক্তবমিও হচ্ছে এবং আপনার আমাশা, আপনার কলেরা এবং মানুষ কাশছে এবং মানুষ কাঁদছে। ওই শব্দটি আমরা পাচ্ছি কিন্তু কান্না করার তাদের শক্তি নাই। একটা লো ভলিউমে একটা কুমট একটা শব্দ এরকম, এটা জাস্ট রেজোনেট করছে সব জায়গায়। এবং মা তখন বলছে মিলিটারির হাত থেকে বাঁচলাম, এখন কি কলেরার থেকে বাঁচবো, বাচ্চাদেরকে বাঁচাতে পারবো? তো আমরা, আমাদেরকে বলা হলো রহমত আলী, কারণ বাবা এবং তাজউদ্দিন কাকা ছদ্মনাম নিয়েছে। পরে সিকিউরিটি গার্ড জানতো আমাদের নাম বলা ছিল। তো বলার পরে আমাদেরকে তখন ওই শরণার্থীদের ওখান থেকে পার হয়ে এবং মল মূত্র বমি, হ্যাঁ, এবং এই মানুষের এই কান্না শুনছি। ওখান থেকে আমাদের ওই আপনার ওখানকার যে আপনার যে ওখানে কর্মকর্তা ছিল ওসির বাসায় আমাদেরকে নিয়ে যাওয়া হলো। সেখানেও আপনার টিনের চালা, কোনো দেয়াল পাকা, কোনো দেয়াল মাটির দেয়াল এরকম। তো ওখানে ঢুকতে ঢুকতে বোধহয় সন্ধ্যা হয়ে গেল। বাই দেন আমার ছোট ভাইয়ের অনেক জ্বর, ওর তো আপনার মহামারী চলছে, হ্যাঁ, তো ওর তো জল হয়ে গেছে। মা অলরেডি বলেছে তোমরা কোনো খাবার ধরবে না, কিছু নেবে না, পানি খাবে না, হ্যাঁ। তো আমাদের ভীষণ তৃষ্ণা পেয়েছে। তো ওই বাড়িতে ঢুকে একটা আপনার একটা কলসের মতো, কিন্তু এটা মাটির কলস, ওটার উপরে একটা ঢাকনা দেওয়া, ওই ঢাকনাটাই হচ্ছে কাপের মতো। ওখান থেকে ওই কলস থেকে মা একটু জল তো সবার জন্য লাগে, একটু বের করে আমাদেরকে একটু মুখে দিল। আর কত যে জ্বর হবে আদিলের আমরা জানি না, মানে হাত পুড়ে যাচ্ছে। তখন আমি দেখলাম আমাদেরকে একটা ঘর দেয়া হলো, কারণ আমরা হচ্ছি আপনার স্পেশাল এইড অফ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। তখন বাবার যদিও ছদ্মনাম আমরা সেটা জানি না তখনও, বাট বাবার নাম দেওয়া ছিল রহমত আলী, আমাদেরকে ওখানে ব্যবস্থা করে দিলেন। তো তখনই মাকে দেখলাম শাড়ির আঁচল উনি ছাট করে ছিঁড়ে ফেললেন, ছিঁড়ে ওটা একটা বাটিতে জলপট্টি ছোট ছোট ভাগ করে ওখান থেকে কিভাবে জলপট্টি বানাতে হয়, ঠান্ডা পানিটা, কিন্তু ওই কলসে যেটা ছিল পানিটা বেশ ঠান্ডা, ওটার ভিতরে ওটা ডুবিয়ে আমাকে শেখানো হলো কিভাবে জলপট্টি বানাতে হয়। এটা আদিলের কপালে দেওয়া হচ্ছে, দেওয়ার সাথে সাথে শুকিয়ে যাচ্ছে, জ্বর এত বেশি। তারপর আবার ভিজিয়ে আবার দিচ্ছি। তো এখন কি খাওয়াবে, এখানে তো কোনো খাওয়া নাই। আর পাকা কাঁঠাল খাচ্ছে, কাঁঠালের গন্ধ, ওটা খেয়ে মানুষ বমি করছে। তো তখন মা খুঁজে খুঁজে এক জায়গায় হচ্ছে চাল হয়তো কুলাতে ঝাড়ছিল, কুলা ঝাড়ার পরে আপনার ওটাকে কি বলে, আপনার ভাঙা চাল যেগুলা খুদ বলে, খুদ রাখা আছে। সো ইমিডিয়েটলি মা ওইটা নিয়ে রান্নাঘরে চলে গেলেন, ওই খুদটাকে জাল দিয়ে লবণ দিয়ে একটা মা বলে গেলেন আমাদের তোমার জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসছি। উনি স্যুপ বানাতে গেছেন, ওকে। সো ওইটা দিয়ে মা জাল দিচ্ছে আর আমাকে এই দায়িত্ব দিয়ে গেছেন, রাইট। মা ভাইয়ের জন্য স্যুপ নিয়ে আসবে আর আমি জলপট্টি লাগাচ্ছি। আর ওই তো ওই যে ভূত আর সাপের গল্প তো শুনে এসছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্ধকার অন্ধকার ভাব। তো চালার উপরে না এরকম টক্ক সাপের টক 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 করে যেরকম একটা, এটা আপনার টক্ক লেজ দিয়ে বাজানো হয়, ওরকম শব্দ আমি শুনছি। এটা সত্যি শুনছি না আমার ইমাজিনেশন, আই এম নট শিওর এনিমোর। হ্যাঁ, মানে ওই দিনটা যে এতগুলো ঘটনা হচ্ছে, ডেড বডি দেখেছি, রক্ত দেখেছি, মানুষ পড়ে আছে দেখেছি, এই শরণার্থী ক্যাম্পের ভিতর দিয়ে এসেছি, আমি কিছুই বুঝতে পারছি না। তো কিছুক্ষণ পরে না, এটা খালি আমারই হয় বোধহয়, ওই চালা আর আপনার দেয়ালের ভিতরে একটা ফাঁক আছে, একটা গ্যাপ আছে, ওখান দিয়ে না দুটো চোখ আমি দেখলাম জল জল করছে। হ্যাঁ, আমি একদম ফ্রোজেন টু ডেথ। কি এটা কি দেখলাম আমি? হ্যাঁ, এটা কি ভূত দেখছি নাকি সাপ দেখছি? আমি আর মিলাতে পারছি না তখন। দুটো চোখ খুব জল জল করছে। তার কিছুক্ষণ পরে একটা লিকলিকা আপনার সাপের বাচ্চা ধাপ করে পড়লো, অলমোস্ট মনে হলো আমার পাশ দিয়ে পড়লো। আমি তো চিৎকার দিয়ে লাফিয়ে উঠেছি, হ্যাঁ, মানে এত জোরে চিৎকার দিয়ে, মানে ইনস্টিংক্টিভলি। এবং আমার চিৎকার শুনে আমার ভাই, যে তখন অলমোস্ট আধমরা, ও লাফিয়ে উঠেছে। আমার মনে হয় ওর অ্যাড্রিনালিন কাজ করেছে। তো ওর হাত ধরে টেনে দৌড়ে, আমি শুনেছি যে সাপ হচ্ছে আপনার আগুনকে ভয় পায়, রাইট। তো মা ছিল রান্নাঘরে আমাদের জন্য স্যুপ বানাতে গেছে, মাটির চুলা। আমরা দৌড়ে ভাইকে নিয়ে ঠিক চুলার পাশে, লাকড়ির পাশে আমরা বসে আছি। বিকজ আমার
ওই জ্ঞান যতটুকু আছে তখন, যে সাপ আগুনের কাছে আসে না। চিৎকার দিয়ে এসছি, তখন মা বলছে, "কি হয়েছে? কি হয়েছে? তোদের কি হয়েছে?" বাড়ির অন্যরা ছিল, সবাই এগিয়ে এসছে। তখন আমি বললাম যে, "এরকম একটা সাপের বাচ্চা আমি দেখেছি। এখানে লিকলিক করে ও মানে চলে গেল।" আর আমি পরে আদিলকে, আমার ভাইকে বলি যে, "আমি চিৎকার না দিলে তুই বাঁচতি না। তোর ভেতরে একটা যে অ্যাড্রিনালিন কাজ করছিল, যে এমার্জেন্সি বাটনটা হয়তো সুইচ পড়ে গেছে। আমার চিৎকার শুনে তুইও লাফ দিয়ে তখন খাটের উপরে উঠে গেছিস। তুই তো নড়তে পারছিলি না, কোনো কথা বলতে পারছিস না। তোমার জ্বর তখন আমরা জানিও না, থার্মোমিটার নাই।" তো সেরকম আরেকটা ঘটনা আমার মনে আছে। তার কিছুদিন পরে ওখানে আমরা কয়েকদিন থাকলাম। আ ল্যান্ড রোভার একটা আসলো আমাদেরকে নেয়ার জন্য। সেদিন এটা বোধহয় বক্সনগর বলে, বক্সিনগর। আ এরকমই একটা নাম। আম আপনার ওখানে বৃষ্টি হয়েছে, মাটি হচ্ছে লাল মাটি। এত শক্ত মাটি। কিন্তু যখন বৃষ্টি হয়, এটা পিচ্ছিল হয়ে গেল। এবং আমরা যখন পা দিচ্ছি, আমাদের তখন তো ছোট পা, হাঁটু পর্যন্ত গেড়ে যাচ্ছে লাল মাটির ভেতরে। আর মা ইজ ভেরি হেভি, উনি তো এটা হাঁটতেই পারছেন না। এবং আমাদেরকে ওই একটা রেঞ্জ রোভারের পিছনে একটা বিছানার মতো করা হলো, যেখানে মা বসবেন বা উনি আধা শোয়া আধা বসা অবস্থায় যাবেন। চাকা ঘুরছে রেঞ্জ রোভারের, মাটি এরকম মাটি থেকে উঠতেই পারছে না, কাঁচা মাটি, এবং চাকা একদম এখানে ভেতরে ঢুকে গেছে। তখন আমাদেরকে বলা হলো, যখন আবার একদিন ওয়েট করতে হবে, রোদ উঠলে মাটি যখন একদম শক্ত হয়ে যাবে তখন গাড়ি যাবে, না হয় যাবে না। সো আমরা যে গাড়ি থেকে নেমে, রেঞ্জ রোভার থেকে নেমে যে হেঁটে আসছি, সাবানের ভেতরে পানি লাগলে যেরকম পিচ্ছিল হয়ে যায়, মাটিটা সেরকম পিচ্ছিল। মাকে ৩ জন ধরে, 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 ধরে আস্তে, আস্তে নিয়ে আসছেন। আর আমরা যে পা দিচ্ছি, আমরাই স্লিপ করে যাচ্ছি। হাঁটু পর্যন্ত লাল মাটি ঢুকে যাচ্ছে। সো দ্যাট ওয়াজ অ্যাবর্টেড অ্যাটেম্প্ট। তারপরে সেকেন্ড টাইম যখন কড়া রোদ হলো, মাটি একদম শক্ত হয়ে গেল। লাল মাটি একদম শক্ত, অনেক ধুলো। তখন আমরা গেলাম। তারপরে আমরা একটা ক্যাম্পে আসলাম। সেই ক্যাম্পে এসে ওখানে জোহা মামা, নাগিরা মামি, আমার নাসিম ভাই, সেলিম ভাই, শামীম, আ নিগার আপা, নার্গিস আপা, ওদের সাথে দেখা হলো। তারপরে মুস্তাফা মামার ফ্যামিলির সঙ্গে দেখা হলো। সবাই তো আলাদা, আলাদা এসছে। এখানে এসে আমরা একসঙ্গে মিট করলাম। তারপরে একটা লং জার্নি গাড়িতে করে, একটা আপনার গাড়ির বহরে আমরা কলকাতায় পৌঁছলাম। কোহিনূর বিল্ডিংটার নাম। ওখানে আমরা ১ম এ উঠলাম কিছুদিনের জন্য, সাময়িকভাবে, সাময়িক সময়ের জন্য। ওখানে টেম্পোরারি একটা অবস্থান আমাদের। আ তখনও পার্মানেন্ট কোথায় থাকবো কিছুই জানি না। সো ওখানে ৩ টা বেডরুম, ৩ টা বেডরুমে আমাদের ৩ টা ফ্যামিলি। আ আমরা একটা ঘরে, জোহা মামার একটা ঘরে, মুস্তাফা মামার একটা ঘরে। আমাদের হয়তো ২ টা সন্তান। We are expecting a third baby. জোহা মামার ওখানে বোধহয় 5 children. মুস্তাফা মামারও ৩ জন। ওকে? তো আমাদেরকে বড় ঘরটা দেওয়া হলো আউট অফ courtesy, মাদার ইজ এক্সপেক্টিং, এবং সেখানে আমাদের প্রপার কমোড ছিল, একটা বাথটাব ছিল। ওকে? সো এবং ওই ঘরে যখন আমরা আ গেলাম, ওখানে মিস বোস নামে একজন আসলো। সো উনি এসে মাকে অনেকক্ষণ ধরে বোঝানো হচ্ছে, "আপনি মিসেস রহমত আলী।" হ্যাঁ? তো আ আপনি মানে স্ট্রেঞ্জার্স বা কাদের সাথে, আমাদেরকে অনেকক্ষণ পড়ানো হলো যে এখানে স্পাই হয়ে গেছে। আ গোয়েন্দা, আপনার পাকিস্তান এজেন্ট অনেকে ঢুকে গেছে। আমরা যাতে কাউকে পরিচয় না দেই, এবং আমাদেরকে বোঝানো, কেউ যদি চকলেট দেয় বা আদর করতে আসে, যাদেরকে তুমি চেনো না তাদের কাছে তোমরা যাবে না। স্ট্রিক্ট ইনস্ট্রাকশনস, হ্যাঁ? তো মা তার দিকে না, মুখের দিকে তাকিয়ে থাকলো অনেকক্ষণ। মা বলছে, "আই এম সরি ম্যাডাম, আপনি বোধহয় মিস্টেক করছেন। আই এম নট মিসেস রহমত আলী। আই এম মিসেস আমিনুল ইসলাম। অ্যান্ড আই এম এক্সপেক্টিং দিস ইজ আওয়ার বেবি। ইউ নো, আপনি আমাকে কেন বারে বলছেন মিসেস রহমত আলী?" মা থেকে দিয়েছে ধমক। তারপরে আমরা বুঝতে পারলাম, আমাদেরকে আরো খুলে বলা হলো যে ওনার নাম উনি এখন ব্যবহার করছেন না। যে প্রধানমন্ত্রীর এরকম ছদ্মনাম ছিল, কিন্তু এখন প্রধানমন্ত্রীর ছদ্মনাম ব্যবহার করছেন না, যেহেতু প্রধানমন্ত্রী এখন প্রধানমন্ত্রী। বাট আমাদের বাবা, আমাদের পিতা, হি ইজ কন্টিনিউইং হিজ আপনার আন্ডার ডিসগাইজ, এবং উনি কোনো সরকারি পদও নেন নাই, যাতে উনি খুব ইজিলি মুভ করতে পারে। দিল্লি ডাকলে ওনার তো কোনো পদবি নাই, ওনার কোনো
আপনার পোর্টফোলিও নেই, উনি ইজিলি চলে যেতে পারে। এবং ইন্দিরা গান্ধী ওনাকে খুব স্নেহ করতেন এবং তাকে আমির বলতেন, ফিসফিস করে তাকে মেসেজ দিতেন উনি। হ্যাঁ, সো যদিও মুশতাক হয়েছিল ল মিনিস্টার এন্ড ফরেন মিনিস্টার, কিন্তু তাজউদ্দিন আহমেদ এই দুটো কাজ বাবাকে দিয়ে করাতেন। মুশতাক জাস্ট ইয়েতে ছিল, আপনার জাস্ট ফ্রন্টে ছিল। সো আরেকটা আমার মেমোরি ইজ ভেরি ক্লিয়ার, যখন বাবা তখন কলকাতা নেই, ওনাকে ইন্দিরা গান্ধীর সঙ্গে জরুরি মিটিং করতে উনি দিল্লি গেছেন। তো উনি আসছেন দুদিন পরে। তো উনি যখন আসলেন তখন আমাদের কিন্তু ইন দ্য মিন টাইম ট্রেনিং দেওয়া হচ্ছে যে আগন্তুকের সঙ্গে কথা বলবে না, কেউ কিছু আদর করতে চাইলে বা চকলেট দিলে বা আইসক্রিম দিলে নেবে না। হ্যাঁ, তোমাদেরকে মাকে সবসময় বলতে হবে, মাকে জিজ্ঞেস করতে হবে। সো যখন বাবা আসলেন, বাবার কিন্তু আমরা কখনো তাকে দেখিনি, তার সবসময় একটা ফ্রেঞ্চ কাট বিয়ার ছিল। হ্যাঁ, দাড়ি ছিল ফ্রেঞ্চ কাট, খুব যত্ন করে উনি এটা মেনটেন করতেন। উনি ক্লিন শেভ। তো আমার চিনতে কিছুক্ষণ সময় লেগেছে, বাট চিনেছি। বাবা এসে আমাকে জড়িয়ে ধরলেন, আদর করলেন। তো যখন আমার ছোট ভাইকে ডাকলেন, আদিলকে ডাকলেন, আসছে, ও কাছে যাচ্ছে না, ও দৌড়ে ঘরে মার কাছে গিয়ে বলছে, মা আমাকে এরকম একটা স্ট্রেঞ্জার ধরতে চায়, আদর করতে চায়, আমি কি ওর কাছে যাব? ততক্ষণে বাবা ঘরে ঢুকে গেছে। তো মা তখন বাবার দিকে তাকিয়ে বললেন, ওটা তো তোমার বাবা, তুমি যেতে পারো। তো আদিলও মানে বাবাকে তখন আমরা কেউই চিনতে পারতাম না, ওরা হেয়ার স্টাইলটা একটু বলতে পেরেছিলেন। সো বাবা তখন আসলেন দুদিন পরে। তারপরে বাবার নেতৃত্বে ওনার আন্ডারে ছিল 120টা ক্যাম্প। প্রতিদিন সকালে ওনার একটা ব্রিফকেস আসতো, ওখানে আপনার ক্যাশ থাকতো। সেটা গিয়ে উনি ভোরবেলা ওই ব্রিটিশ সরকারের একটা আপনার রেঞ্জ রোভার দেওয়া হয়েছিল, ল্যান্ড রোভার। আমাদের একটা ড্রাইভার ছিল ওখানকার, নাম ছিল বাগচি, মনে আছে। সো ওটাকে দিয়ে বাবা 120টা ক্যাম্পে যদি প্রত্যেকদিন না যেতেন ওদের খাওয়া হতো না। বাবাকে ভোরবেলা চলে যেতে হতো এবং আসতো 12টা 1টা হয়ে যেত, আবার ভোরবেলা যেতেন এরকম। আর কিছুদিন আমরা না আসা পর্যন্ত তো উনি তাজউদ্দিন কাকা বাবা এক রুমেই থাকতেন, বাবা মাটিতে থাকতেন, কাকা চৌকিতে থাকতো। তো মাঝে মাঝে তারা একটা চৌকিতেও দুজনে এরকম থেকেছে। এবং তাজউদ্দিন কাকা প্রতিজ্ঞা করেছিলেন যে দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত উনি সাংসারিক জীবন যাপন করবেন না। মুক্তিযুদ্ধরা করছে না, শরণার্থীরা নাই, উনিও প্রতিজ্ঞা করেছিলেন। এবং যেখানে ওনার দপ্তর, ইনফ্যাক্ট মুজিবনগর সরকারের দপ্তর ছিল যেখানেই সরকার যাবে সেটাই দপ্তর। এটা যদি একটা স্বাধীন বাংলাদেশের কুষ্টিয়ার ভুঁড়িমারি বলেন কি আপনার, সেটাও মুজিবনগর সরকারের দপ্তর। বাট 8 নম্বর থিয়েটার রোডে ওনাদের একটা দপ্তর ছিল, কিন্তু এটা তারা বলেছিল যেখানেই মুজিবনগর সরকার কাজ করবে সেটাই তার দপ্তর হবে। পোস্ট অফিস খোলা হয়েছিল বাংলাদেশের স্বাধীন জায়গাতে, সেটাও মুজিবনগর সরকারের দপ্তর ছিল। তাজউদ্দিন কাকা দপ্তর করতেন, কিন্তু চেয়ারের পেছনে উনি বসতেন না, উনি টেবিলের সাইড চেয়ারে বসতেন এবং মূল চেয়ারে বঙ্গবন্ধু একটা ছবি রাখতেন উনি। সো ইট ইজ ভেরি সিম্বলিক। এবং যখন 16 ডিসেম্বরে দেশ স্বাধীন হয় তখন কিছু আমেরিকান সাংবাদিক তাকে প্রশ্ন করে যে হাউ ডু ইউ ফিল। উনি খুব গম্ভীর, সবাই আমরা এখানে উল্লাস করছি, আপনার এখানে বাজি পুরানো হচ্ছে, আকাশে আপনার ফায়ারওয়ার্কস হচ্ছে, একটা ফায়ারওয়ার্কস যাচ্ছে উপরে গিয়ে ফুল হয়ে যাচ্ছে, একটা ফায়ারওয়ার্কস আমি দেখলাম জয় বাংলা হয়ে গেল আকাশে গিয়ে। তো তাজউদ্দিন সাহেব খুব গম্ভীর এবং উনি খুব আপনার আমাদের মতো সেলিব্রেট বা উল্লাস মুডে উনি নাই। ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, so how do you feel Mr. Tajuddin, you've given birth to a new nation, বাংলাদেশ, আমেরিকান কোন সাংবাদিক তাকে বলছে, উনি তখন উত্তর দিচ্ছে, how do you think I feel, I'm merely a midwife, but I don't know where Bangabandhu is, the father of the nation is, and I don't know how to reach this news to him. How do you think I feel? So এখানে the loyalty to বঙ্গবন্ধু, মানে এটা আনডিসপিউটেড একদম। এবং বঙ্গবন্ধুর অবর্তমানে যেটা আমি বললাম, ওই টেবিলের মূল চেয়ারে বঙ্গবন্ধুর ছবি থাকতো, উনি সাইড চেয়ার থেকে কাজ করতেন। আর এই একই সরকারে
মুশতাকদেরকে রাখতে ওনারা বাধ্য হয়েছিলেন। সেটার গল্প হয়তো আরো পরে আসবে। আপনার ভাইটার জন্ম কবে হয়? আমি সেটাই নেক্সট বলতে চাচ্ছি। সো বাবা যখন এরকম ক্যাম্পে যাচ্ছেন, উনি কিন্তু দেখছেন যে যারা এরকম গর্ভবতী মা তাদের সন্তান ভূমিষ্ঠ হচ্ছে, কিন্তু সন্তানগুলো কিন্তু মারা যাচ্ছে এবং তাদের এরকম রিনাল ফেলিয়ার হচ্ছে এবং বাবা নিজের হাতে এদিকে মাটি দিচ্ছেন। কিছু কিছু এরকম যখন শরণার্থী ক্যাম্পে মারা যাচ্ছে মহামারীর কারণে, বাবা মাটি দেওয়ারও সুযোগ পাচ্ছেন না তার লোকজন দলবলকে নিয়ে, তারা পুড়িয়ে দিচ্ছে স্বেচ্ছায়, লাশ পুড়িয়ে দেওয়া হচ্ছে। শুধু হিন্দুরা না, মহামারীর কারণে মুসলিম পরিবাররাও তাদের সন্তানদেরকে এরকম পুড়িয়ে দেওয়া হচ্ছে। অনেক শিশু আছে যাদের মা নাই, তারা কোন পরিবারের কেউ জানে না। এদিকে ক্যাম্পের থেকে নিয়ে এসে আপনার মেকশিফট যে হসপিটাল গুলো ছিল ওখানে, তারপর মাদার টেরেসা ওখানে নিয়ে যাওয়া হতো। মাদার টেরেসা তাদের দায়িত্ব নিতেন। সো বাবা কিন্তু এটা একটু টের পেয়েছিলেন যখন আমার ভাইটার প্রথম সপ্তাহের পর থেকে ওর জন্ম হলো। বাট ওর জন্মের গল্পটা বলি, আরেকটা স্মৃতি আমার খুব গভীর। সেটা হচ্ছে একদিন ভোরবেলা মা দাঁড়িয়ে বাবাকে বলছে যে তুমি যেও না, উনি দরজার উপরে ভর করে বলছে তুমি যেও না, তোমাকে এখন আমার প্রয়োজন। এবং আমি তো বুঝতে পারছি না, আমি ভেবেছি মার তখন পানি ভাঙছে। আমি ভেবেছি কি জানেন, যে মা হয়তো টয়লেটে যেতে ভুলে গেছে। আর বাবা যাচ্ছে, এই করুণ দৃশ্যটা, ওনার পা চলছে কিন্তু ওনার উনি পিছনে এভাবে তাকিয়ে আছেন, উনি মার দিকে তাকিয়ে আছেন, উনি চলছেন না কিন্তু ওনার পা যাচ্ছে। এবং যে কথোপকথন মার সঙ্গে হচ্ছে যে আমার তো ডিউটি আছে, আমি না গেলে 120টা ক্যাম্পের কোনো শরণার্থী খাবে না। তখন মামিদেরকে বাবা ডাকলেন, ডেকে মাকে, মানে মার দায়িত্ব, খারাপ হয়ে যাচ্ছে। মা কাঁদছে এবং ওনার পানি ভাঙছে। আমি তো বুঝতে পারছি না, আমি ভাবছি কি মা কেন এখন ওয়াশরুমে কেন যাচ্ছে না, water is breaking, এবং কোনো টাকা পয়সা নেই। বাবার ব্রিফকেসে কিন্তু হার্ড ক্যাশ, উনি একটা টাকা ওখান থেকে খরচ করতে পারেন না। and he's walking away. মা খুব ট্রমাটাইজড, এবং তখন রেড ক্রসের ব্রিটিশ ডক্টর কে বাবা পাঠালেন। তার সঙ্গে মার দেখা হচ্ছিল অলরেডি, কয়েকটা চেক আপের জন্য এরকম ক্লিনিকে দিয়েছিল, ব্রিটিশ ক্লিনিক, ব্রিটিশ ডক্টর, ভেরি গুড ডক্টরস। ওখানে আমার ভাইটার জন্ম হয়। ভাইটার নাম রাখা হলো জয়, এবং দেশি বিদেশি এবং ভারতের যারা ছিলেন আমাদের ওয়েল উইশার, তারা সবাই এসেছিল ভাইটাকে দেখতে। ভাইয়ের জন্য কাপড় চোপড়, আপনার বেবি শাওয়ার, যা যা প্রয়োজন সবই কিন্তু দেওয়া হয়েছিল, কিছুই বুঝতে দেওয়া হয়নি। এবং বিদেশি যে নার্সগুলো ছিল, ব্রিটিশ নার্স, রেড ক্রসের, ফরাসিও বোধহয় ছিল, তারা মার প্রচুর যত্ন নিয়েছেন। কিন্তু মার সবসময় একটা ক্ষোভ যে আমার বিনা পয়সায় চিকিৎসা পয়সা দিতে পারিনি বলে আমার বাচ্চাটা মারা গেছে। এবং আমার ভাইটা অপূর্ব অপূর্ব একটা বেবি, এবং আমার মা সবসময় বলতেন যে আমরা ওনার পরিবারের যে আপনার আমাদের বড় বড় চোখ, বা আমার নানু খুব ফর্সা ছিলেন, ককেশিয়ান মনে হতো, আমরা সেরকম হয়তো আমাদের গায়ের রং হয়তো সেরকম না। দ্য বেবি ওয়াজ আ গর্জিয়াস আপনার বয়, বিউটিফুল হ্যান্ডসাম ইয়াং বয়, এবং আমাদের চুল একটু লালচে লালচে, আর ওই এই শিশু বয়সে একদম জেট ব্ল্যাক হেয়ার, এবং অলমোস্ট একটা আপনার ব্লু ব্ল্যাক একটা গ্লেজ আসতো, ব্লুইশ ব্ল্যাক, বিউটিফুল, খুব শার্প ফিচার্স,
সো আমার জন্য তো ইটস লাইক এ লিভিং ডল। আমি তো ওকে ভাইয়াকে কোলে নিচ্ছি, খাওয়াচ্ছি, কিন্তু 1 সপ্তাহ পরেই ভাইয়ার তখন কি হচ্ছে, ইউরিন হচ্ছে না, এবং এটা আস্তে আস্তে বাড়তে লাগলো। এবং অমিয় বোস নামে একটা পরিবার আমাদের খুবই ঘনিষ্ঠ হয়ে গেছিলেন। ওনার ওয়াইফ ছিলেন আইরিশ, উনি গাইনোকোলজিস্ট, আপনার পিডিয়াট্রিশিয়ান। ওনার ওয়াইফ নিজেকে ডেডিকেট করেছিলেন, উনি নার্স হিসেবে কাজ করছেন ওনার ওয়াইফ। সো ওনাদের ওখানে আমরা গেলাম, দেখানো হলো, এবং বাবা অলরেডি টের পাচ্ছেন যে উনি এরকম সেম সিমটম দেখছেন। এবং again death. I'm again confronted with death. এবং শেষের দিকে গ্রাইপ ওয়াটার এক ধরনের পাওয়া যেত তখন। এটাকে মা আর তাকে দুধ খাওয়াচ্ছেন না, জাস্ট গ্রাইপ ওয়াটার দিচ্ছে, ছোট চামচ দিয়ে দিচ্ছে। আর দেওয়ার পরে রিনাল ফেলিয়ার হয়ে গেছে, এরকম যে গলার সাইডে এরকম আপনার ওয়াটার বাবল তৈরি হচ্ছে, বাট হি ইজ নট বিং এবল টু, নীল হয়ে যাচ্ছে, বাচ্চা নীল হয়ে যাচ্ছে। তারপরে আমরা বোধহয় জানি না কখনো চলে গেছে, আমরা ও শক্ত হয়ে যাচ্ছে, নীল হয়ে যাচ্ছে, ওকে আমরা কোলে নিচ্ছি, আদর করছি। তারপর কিছুক্ষণ পরে মা চিৎকার দিয়ে বললেন, এই ভাবিকে বলছেন, ভাবি ভাবি ও তো নিঃশ্বাস পাচ্ছি না, নিঃশ্বাস পাচ্ছি না, এরকম অবস্থা হয়ে গেছে। তো তারপরে আমরা, এবং মা এটা অনেক দিন এটা মা কখনই মেনে নিতে পারেনি। এবং মার অভিযোগ ছিল যে দেশ উদ্ধার করতে গিয়ে আমার বাবার এগেনস্টে তুমি আমাকে ফেলে চলে গেছো, বাচ্চাদেরকে ফেলে চলে গেছো, এবং এই সন্তান আমি রাখতে পারিনি, তোমার দোষ। এই বাচ্চার ঠিক মতো চিকিৎসা হয়নি, বিনা পয়সায় তার প্রপারলি, ইট ইজ নট ট্রু, বাট এটাই আমার মা বদ্ধ, ওনার ধারণা, এটা অনেকদিন ছিল সেটা। তারপর আমার ছোট ভাই জায়েদের জন্ম হয়, অনেক মানত টানত করে। ওর নাম রাখা হয় জায়েদ, এবং অনেকবার মা কনসিভ করেন, কিন্তু ওনার এরকম দুঃস্বপ্ন হয় এবং স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়ে যাচ্ছিল, কয়েকবার হয়েছিল এরকম। এবং আমার নানু ভয় করছিল আমার মা তো পাগল হয়ে যাবে, এবং আমাদেরকে তখন নানু বলল যে জয়ের কথা তোমরা আর বলবে না, তোমার মাকে আগে বাঁচাতে হবে। আমার এটা মনে আছে, প্রথম আমরা যখন জয়ের কবর দিতে যাই, কলকাতার একটা কবরস্থানে গেলাম, সেখানে 2-4টা এরকম ছোট ছোট কবর, যার পাশে জয়কে দাফন করা হলো। তারপর 4 দিনের সময় আমরা আবার যাই, তারপর দেখলাম আবার 1 ডজন প্লাস এরকম কবর। যেদিন 40 হয়, মিলাদ হয়, মিলাদের পরে যখন আমরা বাবা মামা নিয়ে যায় আমাদেরকে, বাবাও যায়, মা যান নাই, তখন যতদূর চোখ যায় কবরস্থানের একটা সাইড বোধহয় ভরে আছে এরকম কবর। এটা বোধহয় অক্টোবর নভেম্বর, যদি মারা যায় আবার অক্টোবর, তাহলে নভেম্বরের দিকে হয়তো। এবং আমাদেরকে পরে নানু বলে তোমার মাকে বাঁচাতে হবে, জয়ের কথা তোমরা বলবে না। আর জয় তো অনেক গিফট পেয়েছিল, বিদেশিরা যারা ছিল সবাই এরকম গিফট নিয়ে এসেছিল, কারণ তারা বুঝতে পেরেছে যে আমাদের আর্থিক অবস্থা সেরকম নেই। তার জন্য আপনার মার্কস এন্ড স্পেন্সারের, আপনার জনসন এন্ড জনসনের বেবি লোশন, বেবি অয়েল, বেবি শ্যাম্পু, হ্যাঁ, আর গিফট তো এক রুমের এক সেটে পড়ে আছে। তখন মামিরা বললো এগুলোকে দিয়ে দিতে হবে, এগুলো রাখা যাবে না, সেগুলো আমাদেরকে ডিস্ট্রিবিউট করতে হলো। তখন তার জন্য যে কাপড় জামা যেগুলো এসেছিল, সো আমাদের যেটা বললাম, বিভিন্ন রিলিফ ওয়ার্কার যারা ছিল, বিভিন্ন আপনার
সিম্পাথি যাদের ছিল মার জন্য, তারা জানতে পেরেছিল। আর বাবা তো তখন বিদেশি সাংবাদিকরা ওনাকে ডেপুটি লিডার বলতো তাজউদ্দিন সাহেবের পরে। He was a special aide and assistant to the then prime minister. যদিও উনি ছদ্মনামেই নাম তখন ওনার, এবং ওনাকে একটা স্পেশাল সিকিউরিটির ভিতরে থাকতে হতো যাতে ওনার এই পরিচয়, আসল পরিচয় কেউ না জানে। তো এই বিদেশি ডাক্তার যার হাতে ডেলিভারি হয়েছিল, সে মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, মা কিছুতেই বুঝবে না ওনার, এবং she felt abandoned, totally abandoned, যে আমার বাবা মারা গেল, তখনও সান্ত্বনা দেওয়ার জন্য তোমাকে পাইনি, এখনো তোমাকে পাচ্ছি না। সো বাট বিকজ উনি একটা রাজনৈতিক পরিবারের সাথে বড় হয়েছেন, উনি এটা হয়তো অনেকটা বেশি মানে নিতে পেরেছেন, এবং খালারা, মারা, আমার মামিরা অনেক তাকে বুঝিয়েছেন। বাট ছেলে হারানোর শোক, এটা তো আমিও বুঝবো না, বাট মার কষ্টটা আমি এখন অনেক বেশি বুঝি, যেটা আগে হয়তো আমি বুঝতাম না। আমি মা হওয়ার পরে এই জিনিসগুলো আমি অনুভব করি, যেটা সেই মুহূর্তে হয়তো আমার বোঝা সম্ভব ছিল না। সো অনেক স্যাক্রিফাইস আছে আমাদের পরিবারের। আমার মামা একজনকে আর্মি ধরে নিয়ে যায়, টর্চার করে প্রচুর। ৭১-এর পরে ওনাকে ট্রিটমেন্টের জন্য পাঠানো হয় বিদেশে, জার্মানিতে, এবং মেয়ে মানুষকে যেরকম ভাবে টর্চার করে সেভাবে নাকি ওনাকে টর্চার করা হয়েছিল। They were perverse, absolute perverse. আমাদের পরিবারের অনেককে আমরা হারিয়েছি, মার সাইড থেকে, বাবার সাইড থেকে। সো এখন বড় হয়ে যখন কলকাতায় গিয়েছি, কবরস্থানের খোঁজার চেষ্টা করেছি, বাট ইটস অ্যান আনমার্কড গ্রেভ। এবং আমার ভাই তো শুধু জয় না, সেই সময় যত শিশু মারা গেছে সবাই আমার ভাই। এবং আমরা যখন ৩০ লক্ষ শহীদের কথা বলি, আমার তো ওনার সংখ্যা আরো বেশি, ৩০ লক্ষ না। এখানে শিশুরা যারা মারা গেছে, বীরঙ্গনাদেরকে যাদেরকে খুন করা হয়েছে, তারা কিন্তু আমাদের হিসাবে নেই। অনেক বীরঙ্গনার ছিল যারা বাংকারের ভিতরে তাদেরকে রাখা হতো, তাদের দিনের আলো কখনো দেখতো না, তাদেরকে মাথা নাড়া করা হতো, কারণ অনেক সময় লম্বা চুল থাকলে তারা সেটা দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে। এগুলো তো আমরা এখনো রিসার্চ করিনি, এবং বাঙালি জানতে চায়, বাঙালি জানবে। শিশুদের মৃত্যুর হার আমাদেরকে বের করতে হবে। সো ৩০ লক্ষ তো আমার কাছে কমই মনে হয়। আমাদের যদি ১ কোটি রেফিউজি থাকে, আর আমরা যদি পরিবারের সংজ্ঞা দেই মা, বাবা এবং একজন সন্তান, যেটা মোটেও রিয়েলিস্টিক না। আমাদের পরিবারের সংজ্ঞা, সাউথ এশিয়ার পরিবার অনেক বড়, বাট তর্কের খাতিরে যদি আমরা বলি যে প্রত্যেকটা পরিবার একজনকে হারিয়েছে, তাহলে ১ কোটি মানুষের পরিবারের থেকে যদি একজন করে হারায়, ৩ জনে যদি একটা পরিবার হয়, ইজিলি ৩০ লাখ হয়ে যায়, সংখ্যা আরো বেশি। এখনো আমাদের যে বধ্যভূমিগুলো আছে, কোন সরকার কোনো দায়িত্ব নিয়েছে এই বধ্যভূমিগুলো খুঁজে বের করার? যেগুলো বের করা হয়েছে সেগুলা বেসরকারি উদ্যোগে হয়েছে বেশিরভাগগুলো। আমাদেরকে সেগুলো খুঁজে বের করতে হবে। এখনো অরাল হিস্ট্রি কালেক্ট করতে হবে, হয়তো ৫-১০ বছর পরে সেটা করা সম্ভব হবে না। এক একটা গ্রাম আছে, আপনি তো জানেন, শুকনগর গ্রাম বলা হয় না, সেখানে শুধু নারী, কোনো পুরুষ নাই, এবং তারা আজকে একটা নতুন টার্ম আইনের জগতে এসছে, মডার্ন ডে স্লেভারি বলা হয়।
সেক্সুয়াল স্লেভারি, ট্রাফিকিং এর জন্য এই টার্মটা ব্যবহার করা হয় বেশিরভাগ। মডার্ন ডে স্লেভারি, ট্রাফিক যারা হয়, উইমেন এন্ড চিলড্রেন। আমাদের এই শব্দগুলো ছিল না। এথনিক ক্লেন্সিং এই শব্দটা আমরা পেয়েছি বসনিয়ার পরে। এক্ষেত্রে যে বিভীষিকা যেই আপনার নির্যাতন হয়েছিল, আমাদের তো ভাষা ছিল না, এটা কিভাবে বলবো, ওরকম কোনো শব্দই নাই। We had no language to describe what happened. Post Bosnia terms like ethnic cleansing, এই যে আমরা তখন বলতাম mass rape, it's not just mass rape. এটা আপনার তারা চেয়েছিল আমাদের জেনেটিক ক্যারেক্টার চেঞ্জ করা। এবং এগেনস্ট আওয়ার উইল, এগেনস্ট মাই উইল একটা বই আছে যেখানে রেপকে কিভাবে একটা হাতিয়ার হিসেবে, যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। এবং বীরাঙ্গনাদেরকে সামাজিকভাবে আমরা কি করেছি, তাদেরকে বঙ্গবন্ধু এসে একটা টাইটেল দিচ্ছেন বীরাঙ্গনা, কেন মুক্তিযোদ্ধা না কেন? এবং অনেকে বীরাঙ্গনার টাইটেল চায় নাই, কারণ সামাজিকভাবে পরিবার থেকে তাদেরকে কিন্তু হেয় করা হয়েছে। এবং এই শেমটা এই নারীদের উপরে দেওয়া হয়েছে। এটা শেমটা তো নারীর না, বাঙালি নারীর না, যারা অপরাধ করেছে অপরাধীর এই লজ্জা। এবং সেটা তখনই হবে যখন আমরা এই অপরাধীদেরকে বিচার করতে পারবো। 195 এর বিচার এখনো বাংলাদেশে হয়নি, কিন্তু আইনটা করা হয়েছিল ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এই 195 এর বিচার করার জন্য, যারা পিওডব্লিউ ছিল। এবং ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল আপনার 3 দেশের ফরেন মিনিস্টার, যখন আমাদের কামাল হোসেন সাহেব বাংলাদেশের পক্ষে এই ত্রিপাক্ষিক চুক্তি সই করেন। আমাদের সংবিধানে বলা আছে যখন আপনার চুক্তি সই হবে সেটা পার্লামেন্টের কাছে প্লেস করতে হবে। এতে যে আমরা বিচার করব না এরকম ত্রিপাক্ষিক চুক্তি তো পার্লামেন্টের কাছে প্লেস করা হয় নাই, এটা কি আমাদের কাছে বর্তায়? 2 নম্বর হচ্ছে চুক্তিতে বলা ছিল যে পাকিস্তান তাদেরকে বিচার করবে, সেটার কনসিডারেশনে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়। হামিদুর রহমানের রিপোর্ট তেও তাদের কিন্তু লায়াবিলিটি আছে, যদিও ওয়াটার ডাউন, এটা পাকিস্তানি ভার্সন, তারপরেও লায়াবিলিটি আছে। পাকিস্তান তো আজ পর্যন্ত বিচার করেনি। তাহলে তো ওই ত্রিপাক্ষিক চুক্তির যে কনসিডারেশন, এটা ভায়োলেট হয়েছে, এটা লঙ্ঘন হয়েছে। দ্বিতীয় যুক্তি যেটা আমাদের কাছে বর্তায় না, এবং আমাদের এই আপনার আইসিটি দিয়ে যারা বাংলাদেশিদের বিচার হয়েছে, পাকিস্তানিদের তো বিচার হয়নি, সেই বিচারটা আমাদের করতে হবে এবং এটা হবেই হবে। এবং এটা একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে আমাদের এটা দায়িত্ব ইম্পিউনিটি কালচার প্রপাগেট না করার। আমাদের জন্ম হয়েছে জাতিসংঘের সনদের উপর আস্থা রেখে, এবং আন্তর্জাতিক আইনে এবং আমাদের রাষ্ট্রীয় আইনে, ডোমেস্টিক আইনে আমাদের দায়িত্ব আছে এই বিচারটা করার। বিচারহীনতার কালচার আমরা ইম্পিউনিটি কালচার দিয়ে দিচ্ছি। এই আশাবাদটা নিয়েই আজকে এখানে রাখি তানিয়া আমির, এই বিচার আমাদের করতে হবে। আপনার মায়ের গল্প শুনতে গিয়ে মুক্তিযুদ্ধের গল্পটা মানে একেবারেই অজানা একটা অধ্যায় আমরা এখানে আলাপ করলাম। তো কলকাতার যে কবরস্থান, হাজার হাজার বাংলাদেশি শিশুর কবর হারিয়ে গেছে, এরা সবাই ও কবরস্থান যিনি দেখাশোনা করেন তাদেরকে না জিজ্ঞেস করলেন বাবু সারওয়ার, যে তখন কি বললো জানেন? এরা সবাই জয় বাংলা বেবি। এই জয় বাংলা বেবিদের খুঁজে খুঁজে আমরা তাদের কবরগুলা সংরক্ষিত করার উদ্যোগ নিতে হবে, এমন একটা আশাবাদ রেখে
আজ এখানে রাখলাম। অনেক ধন্যবাদ তানিয়া আমির। ধন্যবাদ। আপনার মাকে আবার সালাম, আপনার বাবাকে সালাম। নিশ্চয়ই দেব। আর আপনার থেকেও আমি নতুন তথ্য পেলাম। আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। এবং ধন্যবাদ। মারা এরকম করেন। আপনার ওনাদের পরিবারে আমাদের এটা কিছুটা আমরা সবাই পেয়েছি যে ডান হাত যে দান করবে বাঁ হাত জানবে না। অনেক ধন্যবাদ তানিয়া আমির। জয় বাংলা। জয় বাংলা।